আমাদের লাস্ট প্রিভিয়াস ক্লাসে যে দুটো প্রবলেম আমরা করেছি সেখানে কি কারো কোনো প্রবলেম আছে? পার্টিসিপেন্ট, আমার কথা কি শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে। আমি বলছিলাম যে আপনারা কি এই প্রবলেমটা পেয়েছেন? থার্ড প্রবলেম জি স্যার, এটা পাওয়া গেছে। করেছেন নাকি কেউ? না, প্রথম দুইটাই আরেকবার প্র্যাকটিস করেছি। ও আচ্ছা আচ্ছা। আমরা থার্ড প্রবলেম নিয়ে আজকের আলোচনা করব। থার্ড প্রবলেমের যেহেতু আপনারা সবাই প্রবলেমটা পেয়েছেন, তারপর আমি প্রবলেমটা পড়ছি। The Larson Manufacturing Company was organized in 2004 to produce a single product. Its production and sales records for the period 2004 to 2007 summarized below. ইনিটস আপনার প্রোডাকশন দিয়ে দিয়েছে, সেলস দিয়েছে, আপনার কাছে বলেছে যে ক্যালকুলেট দি গ্রস প্রফিট ফর ইচ অফ দি 4 ইয়ার্স অ্যাসিউমিং দ্যাট ইনভেন্টরি ব্যালেন্সেস আর ক্যালকুলেটেড ইন টার্মস অফ ফিফো অ্যান্ড লিফো। এখানে কিন্তু আপনাকে বলে নাই যে পিরিয়ডিক অথবা পারপিচুয়াল কিছু বলা নাই, পারপিচুয়াল কিছুই বলেনি। যেহেতু ফিফো এবং লিফো মেথডে বলেছে এবং আপনাকে কিছু তথ্য দিয়েছে, আমরা এটা পারপিচুয়ালি করার চেষ্টা করব। স্যার এটা তো হোল ইয়ারের জন্য করা, স্যার এটা তো স্যার পারপেচুয়াল পিরিয়ডিক ম্যাটার করে না, মানে স্যার জি এটা তো স্যার ফুল ইয়ারের জন্য করা, মানে পার ইয়ারের জন্য না, এর জন্য তো ম্যাটার করে না পারপেচুয়াল নাকি পিরিয়ডিক। এটা তো 4 বছর। হ্যাঁ, ম্যাটার করে না। তো আমরা পারপিচুয়াল, তাহলে পারপিচুয়াল এবং পিরিয়ডিক্যাল দুটোই ভুলে গিয়ে আমরা শুধু ফিফো এবং লিফো এই কনসেপ্টে করব, তাহলে আমাদের জন্য আরেকটু ইজি হবে আর কি। জি স্যার। তো আমরা আমার কাছে যেহেতু গ্রস প্রফিট চেয়েছে, কাজে আমাকে গ্রস প্রফিট বের করতে হলে আমি এর আগেও করেছি যে সেখানে আমার সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড যদি আমি মাইনাস করি তাহলে আমি গ্রস প্রফিটটা পেয়ে যাব। আমার টোটাল ইনকাম স্টেটমেন্ট এখানে চাইনি, শুধু গ্রস প্রফিট পর্যন্ত চেয়েছে। আর একটা কথা মনে রাখবেন, এই ফিফো লিফো বা এই ম্যাটেরিয়ালের অঙ্ক কিন্তু কখনোই ডিরেক্ট আপনাকে এইভাবে দেবে না যে কতগুলো এন্ট্রি দিয়ে ফিফো মেথডে এবং লিফো মেথডে আপনার এন্ডিং ইনভেন্টরি ভ্যালু বের করেন, এরকমের খুব কমই আসবে। হয়তো কোনো না কোনো অঙ্কের ভিতরে আপনাকে করতে দিতে হতে পারে, সেজন্য আমরা সেই প্র্যাকটিস গুলাই করছি। সেখানে গ্রস প্রফিট যেহেতু আমাকে বের করতে হবে, তাহলে প্রথমে আমি সেলস আগে আমার ফিগারটা কত সেটা আমি লিখে নিই। সেলস ধরেন আপনার কোয়ান্টিটি হলো 2 লাখ এবং ফার্স্ট ইয়ারের সেলস হলো আমার 1,22,500। তো আমি যদি 4টা বছর যদি একবারে করতে যাই, তাহলে পাশাপাশি বছরগুলো লিখে আমি যদি সেলস রেভিনিউটা লিখে নেই তাহলে আমার করতে সুবিধা হবে। আমরা উপর থেকে কোম্পানির নাম লিখে নিব, তারপরে স্টেটমেন্ট অফ গ্রস প্রফিট অ্যানালাইসিস আন্ডার ফিফো, এরকম হেডিং গুলো দিয়ে আমরা যদি ইয়ারগুলো লিখে নেই আমাদের জন্য সুবিধা হবে। আমরা একটা একটা করে মেথড করব, আগে ফিফো করব তারপর লিফো করব। এখানে আমরা সেলসটা লিখে নিলাম, কোশ্চেনে দেয়া আছে 1,22,000, 1,75,000, 2,03,000, 1,50,000। আমি সেই সেলস ফিগার গুলো লিখে নিলাম। Now
এখান থেকে আমি মাইনাস করব কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ডে প্রথমে আমি কি নেব? কস্ট অফ গুডস সোল্ডের প্রথমে আমার আইটেমটা কি? বিগিনিং ইনভেন্টরি। বিগিনিং ইনভেন্টরি। তাহলে 2004 এর বিগিনিং ইনভেন্টরি কত? আমরা যদি 2004 নিয়ে শুধু চিন্তা করি তাহলে 2004 এর আমার বিগিনিং ইনভেন্টরি কত? 0 স্যার। মানে এটা 0 জিরো মানে নেই, তাই না? ওকে, তাহলে আমরা বিগিনিং ইনভেন্টরি 0 লিখলাম 2004 এর জন্য। দেন আমরা বের করব কস্ট, যেহেতু ইট ইজ এ ম্যানুফ্যাকচারিং কোম্পানি, সো দ্যাট কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারটা আমরা বের করব। তাহলে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারটা আমরা বের করবো এই জন্য, যেহেতু বলেই দিয়েছে যে প্রোডাকশন কস্ট এবং ইউনিট দেয়া আছে এবং গুডস ইউনিটস আছে, ইউনিটস প্রোডিউসড আছে, সো দ্যাট কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার বের করব। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার এখানে আমাকে দেয়া অলরেডি দেয়া আছে যে ৮৬,৪০০ টাকা খরচ গিয়েছে আপনার, এখানে বলাই আছে ৮৬,৪০০ টাকা খরচ গিয়েছে প্রোডাকশন কস্ট। যেখানে আমি টোটাল ইউনিট ছিল আমার ৩,২০,০০০, তাহলে আমি ইউনিট পেলাম, কস্ট পেলাম ৩,২০,০০০। নাও আমি ৮৬,৮৬,৪০০ আমার ম্যানুফ্যাকচারিং কস্ট, তার মানে ওপেনিংটা যোগ, যেহেতু 0 যোগ করলে আমার ওইটাই গুডস অ্যাভেলেবল ফর সেল ৮৬,৪০০ হবে। এখান থেকে আমাকে মাইনাস করতে হবে এন্ডিং ইনভেন্টরি। এখন এন্ডিং ইনভেন্টরিতে এখানে আমাকে দেয়া নাই, আছে? স্যার বের করতে হবে স্যার। বের করতে হবে। স্যার আপনি স্যার এক বছর ক্লোজিং ইনভেন্টরি। আচ্ছা স্যার বুঝছি। জি, তো 3,20,০০০ ছিল আর 2,00,000 সেল করছি, সো আমার 1,20,০০০ থাকার কথা। হ্যাঁ রাইট। স্যার টোটাল ইউনিট থেকে সেলস ইউনিটস বাদ দিলে তো কস্ট হ্যাঁ, যেহেতু আমার প্রথম বছরটায় যেহেতু ৩,২০,০০০ ছিল এবং আমি 2,00,000 বিক্রি করেছি, সো দ্যাট ফিফো হোক, লিপো হোক, যে মেথডই হোক, এখানে 1,20,000 আমার ইউনিট রয়ে গেছে। তাহলে এখানে যেহেতু কস্ট একটাই ৮৬,৪০০ এবং এটি আমার একটা ইউনিট একটা কস্ট, সো দ্যাট এখানে যে মেথডই বলুন না কেন সব মেথডই সমান আসবে ভ্যালুটা। তাহলে আমরা যেহেতু ফিফো করতেছি আর লিফো করি, যাই করি, যেহেতু ফিফো করি সেই হিসাবে যদি আমি চিন্তা করি, তাহলে আমার ইনভেন্টরি হাতে আছে একটাই মাত্র 3,20,০০০, সেখান থেকে আমি বিক্রি করেছি মাত্র 2,00,000, কাজে আমার হাতে থাকবে 1,20,০০০। তো 3,20,০০০ যদি প্রোডাকশন করি, তার কস্ট যদি ৮৬,৪০০ হয়, তাহলে এটাকে আমি যদি ইউনিট দিয়ে ভাগ করি তাহলে প্রতি ইউনিটের রেটটা পেয়ে যাব। আমি যদি একটু ছোট্ট ওয়ার্কিং করে নেই, তাহলে 3,20,০০০ আমার ইউনিট ছিল, যার কস্ট ছিল ৮৬,৪০০। তো ৮৬,৪০০ যদি থাকে, তাহলে আমি কি করলাম, সেই ভ্যালুকে আমি 3,20,০০০ দিয়া ভাগ করে আমি 0.27 বের করে ফেললাম। তাহলে আমার হাতে ছিল, সেল করেছি আমি 2,00,000, যেহেতু আমি 2,00,000 সেল করেছি, কাজে আমার হাতে আছে 1,20,০০০। সে 1,20,০০০ই সেই ভ্যালুটাই হবে 0.27 করে, তাই না? তাহলে আমি স্যার এখানে 1,20,০০০ ভ্যালুটা পেয়ে গেলাম 52,400। স্যার 32,400 জি বলুন। 400 হবে স্যার 32,400 হবে স্যার, এখানে ভুল করা। ও এটা 32,400 হবে না, সরি। $32,400 হবে, রাইট। তো এখন এই 32,400 হলো আপনার এন্ডিং ইনভেন্টরির ভ্যালু। তাহলে এন্ডিং ইনভেন্টরির ভ্যালুটা আমি পেয়ে গেলাম। পেয়ে গেলে আমি যদি এন্ডিং যদি মাইনাস করি, তাহলে আমি কস্ট অফ গুডস সোল্ডটা পেয়ে যাব 54,000। আমি যদি কস্ট অফ গুডস সোল্ড পাই, তাহলে আমি গ্রস প্রফিটটাও পেয়ে গেলাম। আমি সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করলাম ৬৮,৫০০ টাকা, আমি গ্রস প্রফিট পেয়ে গেলাম। তাহলে এই পর্যন্ত আমরা সবাই বুঝেছি কিনা 2004? স্যার এন্ডিং ইনভেন্টরি আরেকবার দেখা দেন স্যার। হ্যাভ ইউ এনি কোশ্চেন?
আর এন্ডিং ইনভেন্টরিটা আরেকবার দেখা দেন তো। ওকে, নাও আমার 2004 এর জন্য যেটা 2005 এর তলে আমার আবার 2005 এ আসি, আমার সেল হয়েছে 1,75,000, 1,75,000 এবং বিগিনিং ইনভেন্টরি আমি কোথায় পেলাম? আগের বছর থেকে। হ্যাঁ, 2004 এর যেটা আমার এন্ডিং ছিল, এটা আমার বিগিনিং স্যার 5 স্যার। যেটা 2004 এর জন্য এন্ডিং ছিল সেটা 2005 এর জন্য হবে আমার ওপেনিং। তো আমি সেই এন্ডিংটাকে আমি 2005 এ ওপেনিং নিয়ে নিলাম। খাইছি। নাও আমাকে আমার দুটো হলো ইনভেন্টরি হলো, একটা হলো বিগিনিং ইনভেন্টরি আর একটা হলো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। দু ধরনের ইনভেন্টরি পেয়ে গেলাম। দু ধরনের ইনভেন্টরির ভিতরে আমার টোটাল যদি আমি করি তাহলে 1,62,600। এর ভিতরে আমি বিক্রি করেছি, এই বছরে বিক্রি করেছি কত? 5-এ 2,90,000। 2,90,000। 5-এ বিক্রি করেছি 2,90,000। তো 2,90,000 যদি আমি বিক্রি করি, এবার আমার ওয়ার্কিং এ যেতে হবে, কারণ এখানে কিন্তু সব ভ্যালু, এখানে কোনো ইউনিট নাই, সব ভ্যালু। আমি টাকা পেলাম 32,400। এখানে এটা কোশ্চেনে দেওয়া ছিল ম্যানুফ্যাকচারিং এর কস্ট 1,30,200। তাহলে আমি টোটাল কস্ট পেয়ে গেলাম যেটা অ্যাভেলেবেল ফর সেল, সেটা হলো 1,62,600। এখন ইউনিটে চলে আসি। 2005, এই যে 2005-এ দেখেন আমার হাতে ছিল 1,20,000, যেটা আপনার এই যে 2004 এর যেটা আপনার ক্লোজিং ছিল, এই যে 1,20,000 27 পয়সা করে 32,400, সেটাই আমার 5-এর এসে আমার ওপেনিং ইনভেন্টরি হলো 1,20,000 27 পয়সা করে 32,400। নাও ইউনিটস প্রডিউস আমার 5-এ একটু আগে বলেছি যে আমার 1,30,200 টাকা হলো আমার কস্টিং। এই যে 1,30,200 কস্টিং, 1,30,200 কস্টিং এবং ইউনিট ছিল আমার 3,10,000। 3,10,000 ইউনিট, কস্ট ছিল 1,30,200। সেইটাই লিখলাম যে 3,10,000 ইউনিট, কস্ট হলো 1,30,200। আমি এইটাকে ইউনিট দিয়ে ভাগ করে রেটটা পেয়ে গেলাম 0.42। সো দ্যাট দুই ধরনের ইনভেন্টরি আমি পেয়ে গেলাম। এখন একটা ছিল 0.27 আর একটা হলো 0.42। টোটাল ইনভেন্টরি 4,30,000। এখন এখান থেকে বিক্রি করেছে আপনার 2,90,000। আমরা করতেছি ফিফো মেথডে, তাহলে ফার্স্ট ইন ফার্স্ট আউটে সে 2,90,000 ইউনিট বিক্রি করবে। তাহলে 2,90,000 যদি ইউনিট বিক্রি করে, তাহলে প্রথমে এই 1,20,000 সে বিক্রি করবে আগে, তাই নাকি? জি স্যার। তারপরে 2,90 থেকে যদি 1,20 চলে যায় আর থাকবে 1,70, এই 1,70 সে বিক্রি করবে এই যে 27 পয়সা রেটে, 42 টাকা রেটে। তাহলে আমার যেটা থাকবে সেটা থাকবে হলো এই যে 2,90,000, এখান থেকে যদি 1,70,000 চলে যায় তাহলে বাকি থাকে কত? 1,40,000। 1,40,000 নাকি? 1,40,000 বাকি থাকে। তার ভ্যালু হবে কত করে? 0.42। এই যে 0.42 করে, 1,20,000 হওয়ার কথা আছে। 0.42 করে এইটাতে তার বিক্রি করার কথা 0.42। তাহলে আমার এই 1,40,000 ইউনিট যদি 0.42 করে হয় তাহলে কত আসে টোটাল?
ঠিক আছে নাকি গুণফলটা? আর 1,20,000 হবে স্যার, 1,20,000। না না না, আপনি 43,000 4,30,000 থেকে 2,90,000 বাদ দেন। ঠিক আছে স্যার, 4,30,000 থেকে 2,90,000 বাদ দিলে 1,40,000-ই থাকে। হ্যাঁ তো ঠিক আছে, 58,800 টাকা হবে। 58,800 টাকা হবে কস্ট। আমার মনে হয় অনেকের একটু কনফিউশন হয়ে যাচ্ছে। স্যার 4,30,000 থেকে প্রথম বাদ দেব 1,20,000, থাকবে আমাদের স্যার 3,10,000। সেখান থেকে বাদ দেব 1,70,000। ওইভাবে না, আপনি এইভাবে টাকাই বলতে হবে। এই যে প্রথমটা 1,20,000, এইটা আগে বিক্রি করবেন ফিফোতে, এরপরে এই যে 1,20,000 আমি বিক্রি করলাম আগে, এরপরে 2,90,000 থেকে যদি আমি 1,20,000 আমি আগের থেকে পেয়ে যাই, তাহলে আর বাকি থাকে 1,70,000। এই দুটো মিলেই তো আমি 2,90,000 করলাম, তাহলে 1,70,000 এই 3,10,000 থেকে যদি 1,70,000 যায়, তাহলে বাকি থাকে আমার 1,40,000। এই 1,40,000 মানে হলো এই 3,10,000 যে রেট, এই 42 পয়সা করে। সেই জন্যই আমি 1,40,000 ইউনিট, এই 42 পয়সা করে দাম হলো 58,800। দিস ইজ দ্য ক্লোজিং ইনভেন্টরি। অথবা আমি যদি অন্যভাবেও বের করি, দেখুন 2,90,000 আমি যদি কস্টিং বের করি, তাহলে 2,90,000 বিক্রি করছি 0.27 করে, তার দাম আসে 32,400। অন্যদিকে 1,70,000 তার কস্টিং ছিল 42 পয়সা করে। বারবার এই সাইনটা আসে কেন? 42 পয়সা করে, তাহলে 42 পয়সা করে হলে তার কস্টিং হলো 71,400। এই দুটো মিলে টোটাল কস্টিং হলো 1,03,800। এটা আমি বিক্রি করেছি, কিন্তু আমার টোটাল কস্ট ছিল 1,62,600। তাহলে এখান থেকে যদি আমি এই কস্টিংটা বাদ দিই, তা তো 58,800 আসে। দেখেন আপনারা, তাহলে দুভাবেই করা যায়, যে যার জন্য যেভাবে সহজ। কিন্তু কনসেপ্টটা হলো যে ফিফো মেথডে করতে হবে। কনসেপ্ট হলো ফিফো মেথডে। এখন আমরা যদি ভ্যালু থেকে ভ্যালু মাইনাস করে বের করি, তা তো হবে। এখানে কোয়ান্টিটি থেকে কোয়ান্টিটি মাইনাস করেছি, ভ্যালু থেকে ভ্যালু মাইনাস করেছি, আমার তা তো হবে। কিন্তু যদি অনেক সময় আইটেম বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে যদি আমি এখানে কোনো একটা রেটে যদি ভুল করে ফেলি, তাহলে কিন্তু আমার আর মিলবে না। সেজন্য আমি এখানে দুভাবেই করেছি, একটা হলো ভ্যালু মাইনাস করেও করেছি, আর একটা হলো আমি এই যে আমার হাতে যে আছে 1,40,000, সেটা আছে আমার প্রোডাকশন থেকে। প্রোডাকশনের কস্ট হলো 0.42, এই জন্য আমি এখানে গুণ করেও দেখিয়েছি। যে ক্যালকুলেশন প্রেজেন্টেশনটা করছেন, এটা কি আপনি যেভাবে শীটে দেখাচ্ছেন এভাবে দেখাবো? আপনাকে তো ওয়ার্কিং করতেই হবে, তাহলে আপনি ভ্যালুটা কিভাবে আনবেন? না, ওয়ার্কিং তো এভাবেই করবো না স্যার। হ্যাঁ, ওয়ার্কিং আপনি যেভাবেই করেন, আমার ওয়ার্কিং আপ টু ইউ, আপনি যেভাবে খুশি সেভাবে করতে পারেন, তাতে আমার কিছু আসে যায় না। কিন্তু আমার 58,800 আসতে হবে ভ্যালু, আর কোয়ান্টিটি হইতে হবে 1,40,000। এখন আপনি যেভাবে করে বুঝাতে পারেন, সমস্যা নেই। ওকে, আমি এইভাবে করেছি, এই জন্য আপনাদেরকে বুঝাতে হবে, প্লাস আমারও যেন ভুল না হয় সেটা বের করার জন্য আমি এখানে একটু করে দেখিয়েছি। এখন এই 58,800 আমার ক্লোজিং ইনভেন্টরি এবং 1,40,000 আমার ইউনিট, সেইটাই আমি এখান থেকে এই যে 58,800 ক্লোজিং ইনভেন্টরি আমি মাইনাস করেছি আমার গুডস অ্যাভেলেবল ফর সেল থেকে। এই 58,800 মাইনাস করেছি, করার পরে আমার কস্ট অফ গুডস বের হয়ে গেল 1,03,800। সো দ্যাট আমার গ্রস প্রফিট বের হয়ে গেল। সেলস থেকে মাইনাস করেছি কস্ট অফ গুডস সোল্ড, আমার গ্রস প্রফিট 71,200 হয়ে গেছে। দেখেন এই 2005 আপনারা বুঝেছেন কিনা? নাও 2006 তে সেল করেছি 2,03,000, ঠিক আছে। আমার যেটা ক্লোজিং ছিল 2005-এর,
সেটা এসে গেল আমার 2006-তে আবার ওপেনিং এসে গেলে আমার প্রোডাকশন হয়েছে 1,29,600 দেয়া আছে কোশ্চেনে। তাহলে আমার টোটাল অ্যাভেলেবেল হলো যে ইউনিট তার ভ্যালু হলো 1,88,400। এগুলো কিন্তু সবই টাকা ভ্যালু। সো দ্যাট আমার ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু 58,800, আমি যা প্রোডাকশন করেছি তার ভ্যালু হলো 1,29,600। তাহলে আমার টোটাল ভ্যালু হলো 1,88,400। এইবার আসেন আপনি কোয়ান্টিটিতে আসেন 2006। এই দেখুন 2006-তে হাতে ছিল ওপেনিং ছিল আপনার এই যে গতবারের যেটা ক্লোজিং সেইটাই হলো এবার ওপেনিং 1,40,42 পয়সা করে 58,800। আমি আগে এই পাশেরটা দেখে দেখে 6টা লিখে নিলাম। এরপরে প্রোডাকশন করেছি 2,70,000 যেহেতু প্রোডাকশন হয়েছে কাজেই টোটাল কোয়ান্টিটির সাথে সেটা যোগ করে আমি ভ্যালুটা নিয়ে গেলাম। ভ্যালু আমার 1,88,400 বের হয়ে গেল। আর এই যে 29,600 যেটা প্রোডাকশন করেছি যার ভ্যালু তাকে আমি কোয়ান্টিটি দিয়ে ভাগ করে রেটটা পেয়ে গেলাম 0.48। তাহলে দুইটা ইনভেন্টরি রেট পেলাম, ওপেনিং ইনভেন্টরি রেট পেলাম, আমার প্রোডাকশনের রেট পেলাম। এবার বিক্রি করেছে কত দেখেন, বিক্রি করেছে 6তে এসে 2,90,000 বিক্রি করেছে, আর 2,70,000 কিন্তু প্রোডাকশন করেছিল আর 2,90,000 বিক্রি করেছিল। সেইটাই দেখেন এখানে 6তে এই যে 2,90,000 বিক্রি করেছে আর এই যে 2,70,000 প্রোডাকশন করেছিল। তো সো দ্যাট টোটাল কোয়ান্টিটি ঠিক আছে, সেখান থেকে আমি বিক্রি করলাম 2,90,000। এখন কোন 2,90,000 বিক্রি করলাম ফিফোতে সেটা বলেছে যে প্রথমে আপনার 1,40,000 থেকে তারপরে বাকিটা 2,70,000 থেকে, বাকিটা 2,70,000 থেকে। তাহলে 1,40,000 থেকে যদি আমি আগে বিক্রি করি তা এখানে 2,70,000 থেকে 1,30,000 বাদ যাবে, 1,50,000 বাদ যাবে। 2,90,000 তো বিক্রি করেছি, 1,40,000 যদি এখান থেকে যায় প্রথমটা 1,50,000 বাদ যাবে 2,70,000, তাহলে 1,50,000 ইউনিট যাবে আপনার 2,90,000 থেকে। 2,90,000 থেকে যদি 1,50,000 যায় থাকে কত, 1,40,000 নাকি? 2,70,000 থেকে বাদ যাবে না? হ্যাঁ 2,70,000 না, 2,90,000 তো টোটাল বিক্রি করেছেন, তার মধ্যে 1,40,000 তো আপনি ওপেনিং থেকে নিয়েছেন, আর এখান থেকে আর বাকি থাকে 1,50,000। তার মানে দুটো মিলেই তো 2,90,000 হবে। জি স্যার। তো 1,50,000 গেল এই 2,70,000 থেকে, তাহলে থাকবে 1,20,000। ঠিক আছে, 1,20,000 আর রেট হলো 0.48। সেটা আমি করেছি 1,20,000 ইন্টু 0.48, 57 টাকা, 57,600। এটা হলো আমি কোয়ান্টিটি ধরে রেট দিয়ে বের করেছি। আবার এখানেও আপনি করতে পারেন, সেটা হলো টোটাল ভ্যালুটা তো হয়েই গেল 1,88,400, আর এখান থেকে আপনি ভ্যালুটা বের করবেন। 1,40,000 বিক্রি করছে যার কস্টিং ছিল 0.42 এবং 1,50,000 যার কস্টিং ছিল 0.48, দুইটা টোটাল কস্ট যোগ করলে 1,30,800। তাহলে আমার টোটাল কস্ট ছিল 1,88,400, সেখান থেকে যদি আমি 1,30,800 যদি আমি মাইনাস করি আমার থাকবে 57,600। আমি এভাবেও করতে পারি অথবা এভাবেও করতে পারি, যার জন্য যেভাবে বুঝতে সহজ। স্যার এটা তো ফিফো মেথডে করতেছি। জি স্যার একটু উপর 4 আর 5টা একটু যদি একটু দেখতাম, 4 আর 5 হয়েছে স্যার, হয়েছে স্যার একটু নিচের দিকে। স্যার 6 আর 7টা একটু স্যার। আমরা 6 শেষ করি না এখনো। ও তাহলে 6-এর তাহলে আমি ক্লোজিং ইনভেন্টরি পেয়ে গেলাম 57,600, ইউনিট পেলাম 1,20,000 আর রেট অ্যামাউন্ট পেলাম 57,600। এটা হলো আমার ক্লোজিং। সেটা আমি এই 57,600 আমি মাইনাস করলাম। কি থেকে মাইনাস করছি? মাইনাস করেছি আমার ওপেনিং প্লাস প্রোডাকশন, আমার গুডস অ্যাভেলেবল ফর সেল, সেখান থেকে আমি এন্ডিং ইনভেন্টরি ভ্যালুটা মাইনাস করলাম। মাইনাস করে আমি কস্ট অফ গুডস সোল্ড পেয়ে গেলাম 1,30,800। তাহলে আমি গ্রস প্রফিট
এস থেকে মাইনাস করলাম, গ্রস প্রফিটে পেয়ে গেলাম ৭২,২০০। বোঝা যাচ্ছে নাকি কঠিন লাগছে? না স্যার, বোঝা যাচ্ছে স্যার। আজকে রেসপন্স অনেক কম কিন্তু পাচ্ছি। স্যার বুঝতেছে মানুষের জন্য কোশ্চেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আসেন 2007 2007 2007-এ 2006 এর যে আমার ক্লোজিং ছিল ৫৭,৬০০, সেটা কিন্তু চলে আসলো ওপেনিং এ, রাইট ৫৭,৬০০। আর আমার প্রোডাকশন কস্ট ছিল ৯৯,০০০, কোশ্চেনে দেয়া আছে। তাহলে আমার দুইটা যোগ করে টোটাল গুডস অ্যাভেলেবেল ফর সেল হলো ১,৫৬,৬০০। তাহলে আমি এখানে ৫৭,৬০০ আর ৯৯,০০০-এ আমার ৯৯,০০০ আমার গুড ছিল ২,২০,০০০, ২,২০,০০০ ইউনিট ছিল, যার প্রোডাকশন কস্ট ছিল ৯৯,০০০। তাহলে এখানে পেলাম ২,২০,০০০, আর ওখানে ক্লোজিং ছিল কত? আসেন সাথে, এই যে ১,২০,০০০। তাহলে ১,২০,০০০ ছিল আমার গত বছরের ক্লোজিং, এই বছরের ওপেনিং, এই যে ৪৮, ৫৭,৬০০। ওকে, এইবার আমি ইউনিট প্রোডাকশন করেছিলাম ২,২০,০০০, যার কস্টিং ছিল 0.45 এবং যার ভ্যালু ছিল ৯৯,০০০। তাহলে টোটাল ভ্যালু পেলাম ১,৫৬,৬০০, টোটাল ইউনিট পেলাম ৩,৪০,০০০। নাও সে বিক্রি করেছে, হাতে এসে সে বিক্রি করেছে, দেখুন ২ লাখ বিক্রি করেছে, ২ লাখ। তাহলে ২ লাখ বিক্রি করছে ফিফো মেথডে। তাহলে ২ লাখ এখন আপনি বাদ দেন, কোথাও থেকে সে ২ লাখ বিক্রি করছে? ফিফো মেথড। সে প্রথমে এইটা বিক্রি করেছে ১,২০,০০০। তাহলে ২ লাখের মধ্যে যদি ১,২০,০০০ বিক্রি করে থাকে আর থাকে মাত্র ৮০,০০০, সেই ৮০,০০০ বিক্রি করেছে সে এই ২,২০,০০০ থেকে। ২,২০,০০০ থেকে যদি ৮০ বিক্রি করে থাকে আর মাত্র থাকে ১,৪০,০০০, এই যে ১,৪০,০০০, আর এটা রেট হলো 45, এই যে 45, সো দ্যাট গুণ করে পেয়ে গেলাম ৬৩,০০০। আর যদি আমি ভ্যালু থেকে করি, তাহলে আমার টোটাল ভ্যালু ছিল ১,৫৬,৬০০। সেখান থেকে আমি যেটা বিক্রি করছি তার কস্টিং ছিল 0.48, মানে ৫৭,৬০০। আর ছিল যেটা প্রোডাকশন, সেখান থেকে ৮০,০০০ বিক্রি করছি, তার কস্টিং ছিল এই ৪৫ পয়সা করে। টোটাল কস্ট হলো ৩৬,০০০। এই দুটো যোগ করলে হয় ৯৩,৬০০। এই ৯৩,৬০০ যদি আমি এই টোটাল কস্ট থেকে বাদ দেই, আমার থাকে ৬৩,০০০। তাহলে আমি দুটো দুইভাবেই করলে আমার কনসেপ্টটাও ক্লিয়ার হয়, ভুলটা কম হবে। স্যার পরীক্ষার খাতায় কি দুইভাবেই করতে হবে স্যার? না, দুইভাবে, একভাবে করলেই হবে। দুইভাবে করলে মানে আপনি ওভার কনফার্ম হয়ে গেলেন যে আপনার ভুল হচ্ছে না আর কি। সময় পেলে করবেন, সময় না পেলে যে কোনো একভাবেই করবেন, তবে মাইনরলি করতে হবে যাতে কোনো ভুল না হয় আর কি। আমি দুইভাবেই করছি, যার যেভাবে ভালো লাগে সে সেইভাবে করবেন। নাও আমি এন্ডিং ইনভেন্টরি ভ্যালু পেয়ে গেলাম ৬৩,০০০। আমি ২০০৭-এ ৬৩,০০০ মাইনাস করলাম। মাইনাস করার পরে আমার রইল ৯৩,৬০০। ৯৩,৬০০ যদি থাকে, সেক্ষেত্রে আমার গ্রস প্রফিট হবে ১,৫০,০০০ থেকে ৯৩ যদি মাইনাস করি ৫৬,৪০০ টাকা। অঙ্কটা খুব ছোট্ট অঙ্ক, খুব সোজা অঙ্ক। দেখেন আপনারা আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা। এই ধরনের লিথো নাকি পিরিয়ডিক পারপেচুয়ালের ব্যাপারটাও দিয়ে দিতে পারে? পারপেচুয়াল ব্যাপারটা দিলে সেখানে তো আপনাকে আরো অনেক এন্ট্রি দিয়ে দিতে হবে, সেক্ষেত্রে আপনাকে করে নিতে হবে, তবে সেটা খুব জটিল অঙ্ক হয়ে যাবে। সেই জন্য এখানে ওইভাবে দেয়নি, সহজ করেই দিয়েছে, জাস্ট মেথডটা উল্লেখ করে দিয়েছে আর কি। এটাই বলতেছি স্যার, পারপেচুয়াল আসলে তো হ্যাঁ, আপনি বুঝলে সবই পারবেন, আবার দিলে তো অবশ্যই সময়ের সাথে কাউন্ট করেই দেবে, যাতে আপনাদের। আর এটা করতে কতক্ষণ সময় দিবে স্যার? কতক্ষণ সময় লাগবে স্যার? এটা করতে আপনার আধা ঘন্টার বেশি সময়, ৪০ মিনিট লেগে যাবে। ওকে।
স্যার স্যারের ক্যালকুলেশনটা একটু দেখাবেন স্যার। এটা কি পরীক্ষা কত 7? পরীক্ষার অঙ্ক স্যার এটা? 4 প্রথমটা স্যার। এই যে 4 5 দুটেই দিলাম, যেটা আপনার ভালো লাগে। স্যার এটা তো স্যার উপরে একটা করলেন স্যার যে লিস্টের আকারে, আর একটা করলেন ইয়ার ওয়াইজ, এটা কি দুই ভাবে করা? হ্যাঁ, বুঝলাম না স্যার উপরে একটা করছি না স্যার? হ্যাঁ এইটা হ্যাঁ, মানে এটা একভাবে ফিফো মেথডে দুইটা মেথডে করছি, এইটা একটা আর হচ্ছে ইয়ার ওয়াইজ আলাদা ভাবে করছি না? এটা এয়ার ওয়াইজ এগুলো তো ওয়ার্কিং। এটা তো ওয়ার্কিং ইয়ার ওয়াইজ গুলো ওয়ার্কিং করেছি আপনার এই যে এন্ডিং ইনভেন্টরিটা ভ্যালু বের করার জন্য। ও এই যে দেখেন না, এই যে কস্ট এখানে অফ হবে, কস্ট অফ এন্ডিং ইনভেন্টরি। এই যে কস্ট অফ এন্ডিং ইনভেন্টরি, শুধু আমরা এন্ডিং ইনভেন্টরির এই ভ্যালুটা বের করার জন্য এইভাবে করেছি। করে এটা তো একটা স্টেটমেন্ট, এই যে দেখেন লিয়ারচন ম্যানুফ্যাকচারিং কোম্পানি স্টেটমেন্ট অফ গ্রস প্রফিট অ্যানালাইসিস আমার কাছে যেটা চেয়েছে, এবং ফিফো মেথড সব লিখেছি। লেখার পরে আমরা 4টা বছর একত্রে করলাম। এখন এই যে আমি এই সবগুলাই কোশ্চেনে দেয়া আছে, শুধু এক নাই, সেটা হলো ওপেনিং ইনভেন্টরি ভ্যালু আর ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু। তো আমি জানি যে 1 বছরের ক্লোজিং আর 1 বছরের ওপেনিং, 1 বছরের ক্লোজিং পরের বছরের ওপেনিং। কাজে আমি একটা ভ্যালু যদি বের করতে পারি ক্লোজিং ইনভেন্টরি, তাহলে টোটাল অঙ্কটা আমার হয়ে যাবে। সেই জন্যই আমি প্রত্যেকটা ক্লোজিং ইনভেন্টরি ইয়ার ওয়াইজ আমি আলাদা ক্যালকুলেশন করে নিচ্ছি, কারণ যেহেতু এখানে একটা মেথডের ব্যাপার আছে, এই জন্য অঙ্কের ভিতরে করা যায় না। যাবে তাহলে আপনি এই 4 5 6 7 এই 4 বছরের জন্য আলাদা স্টেটমেন্ট করতে হবে, এবং এখানে ইউনিট দেবেন, এখানে অ্যামাউন্ট দেবেন। হ্যাঁ, মানে অ্যামাউন্ট তো আছে, এটা ইউনিট দেবেন এবং কস্ট পার ইউনিট দেবেন। ইউনিট কস্ট পার ইউনিট দিয়ে যদি করেন, এই ওয়ার্কিং না করে এটার ভিতরে করা যাবে, সেই ক্ষেত্রে আপনাকে 2004-এর জন্য একটা করতে হবে, 5-এর জন্য একটা করতে হবে, 6-এর জন্য একটা করতে হবে, 7-এর জন্য একটা করতে হবে। মানে স্যার আলাদা করতে হবে আর কি, কোয়ান্টিটি রেট ভ্যালু। জি, কোয়ান্টিটি রেট ভ্যালু, কিন্তু আমি আলাদা না করে আমি ওয়ার্কিং এ আলাদা করে আমি এখানে একত্রে করেছি। আমরা ওয়ার্কিংটা আলাদা করে নিচ্ছি। এন্ডিং ওয়ার্কিং তো শুধু এন্ডিং ইনভেন্টরি, সেজন্য এখান থেকে মেথড ওয়াইজ আমি এন্ডিং ইনভেন্টরি ভ্যালুটা বের করে আমি স্টেটমেন্টে বসিয়ে দিয়েছি। ক্লিয়ার সবাই? সবটা বাড়ায় স্যার এন্ডিং ইনভেন্টরি যদি আমি অঙ্কের ভিতরে করে ফেলতে পারি, তাহলে কি স্যার সমস্যা হবে? কোনো সমস্যা নাই। তাহলে আপনাকে 4টা স্টেটমেন্ট করতে হবে, 1টা 2টা 3টা 4টা স্টেটমেন্ট করতে হবে ফিফোর জন্য। আপনি যদি এখানে ইউনিট আর রেট দেন, তাহলে এই 4টা ইয়ার একবারে খাতাতে জায়গা হবে না, এবং দেখতেও বৃষ্টি দেখাবে। জি স্যার, প্রেজেন্টেশন একটা ব্যাপার আছে স্যার। হ্যাঁ, দেখতে বৃষ্টি দেখাবে, জায়গাও হবে না, পরে আপনি ঝামেলায় পড়ে যাবেন। এই জন্য আমি আলাদা করে নিচ্ছি, কারণ আমার এখানে জায়গা হবে না, আপনাকে বুঝাতে পারবো না। স্যার 6 আর 7 এর ওয়ার্কিং একটু দেখি স্যার। একটু যে এই ওয়ার্কিংটা যে নিচে আর অঙ্কটা উপরে থাকলো, আসলে কি সিস্টেমটা এরকমই ওয়ার্কিং নিচেই থাকবে? না, এটা তো এটা মনে করেন একটা খাতা, তাহলে আমি আর পাবো কোথায়? আমি আর কোথায় লিখবো বলেন? আপনারা বাম পাশের পৃষ্ঠায় লিখে নেবেন, ডান পাশের পৃষ্ঠায় অঙ্ক করবেন, বাম পাশের পৃষ্ঠায় ওয়ার্কিং করবেন। ওয়ার্কিং তো আর দেখানোর দরকার নেই নাকি, কেটে দিলে হবে? ওয়ার্কিং যদি না দেখান, তাহলে অঙ্কের মার্ক পাবেন অর্ধেক। আচ্ছা, কারণ এই অঙ্কের মেইন জিনিসটাই হলো এই ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু, এইটাই দেয়া আছে, আর বাকি তো সব দেয়া আছে। তা আপনি যদি সিস্টেম যদি ওয়ার্কিং দিয়েই তো এই কাজটা করতে হয়, তো ওয়ার্কিংটা উপরে দিলে অঙ্কটা নিচে চলে আসলো, তাহলে আমি তো ওই ক্যালকুলেশন গুলো ওখান থেকে এখানে নিতে পারি। এটা কি সিস্টেম? আপনি তো এক পেজে 4টা ওয়ার্কিং করে ইনকাম স্টেটমেন্ট হবে না এক পেজে, আপনাকে 2 থেকে 3 পেজ লাগবে। আপনার প্রসেসটা ঠিক আছে। প্রথম এই ফরম্যাটটা করার পরে প্রথম 2000 কমপ্লিট করার জন্য 4 এর ক্যালকুলেশন, 5 কমপ্লিট করার 5 ক্যালকুলেশন, ওখান থেকে প্রসেসে আসতে হবে, না হলে প্রসেস মেইনটেইন না করলে অঙ্ক পেস লেগে যাবে। হ্যাঁ, আপনি সেটা করতে পারেন যে তাহলে আপনার মিনিমাম এই অঙ্কে তাহলে আপনার মিনিমাম 1 ঘন্টা লেগে যাবে।
আপনার এই 2004 করবেন, উপরে ওয়ার্কিং দেবেন, দিয়ে 2004 করে নিতে হবে আগে। তারপর আবার 2005 এর ওয়ার্কিং করবেন, অঙ্ক করবেন। 2006 এর ওয়ার্কিং করবেন, অঙ্ক করবেন। 2007 এর ওয়ার্কিং করবেন, অঙ্ক করবেন। আপনার 1 থেকে 1.5 ঘন্টা লেগে যাবে। ওকে, আমরা এবার লিফো মেথডে করব। লিফো মেথড, একই অঙ্ক দুইটা মেথডে করতে বলছে, লিফো মেথড এখন করব। একই সিস্টেমে আমি করেছি। এখানে আমি আগে সেলসটা নিয়েছি, সেলস ভ্যালুটা বসিয়ে দিয়েছি। এরপরে আমি বিগিনিং ইনভেন্টরি প্রথম বছরে নাই, 0 করে দিলাম। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার তো দেয়াই ছিল, আমি যোগ করলাম। এইবারে এন্ডিং ইনভেন্টরি ভ্যালু বের করব 2004। এই যে 2004 এর এন্ডিং ইনভেন্টরি ভ্যালু হবে আপনার ওই 2000, ওখানে যে 4 বিক্রি বের করেছি সেম হবে, কারণ এর আগে আর কোনো আমার ক্লোজিং বা ওপেনিং ইনভেন্টরি নাই, সেই জন্য সেম ভ্যালু হবে। এই জন্য আর ওয়ার্কিংটা আমি এখানে দেখি নাই। 1,20,000 ইউনিট থাকবে 32,400 টাকা, কারণ এখানে এই যে এই 86,400 যেটা কস্ট হয়েছে, সেই 86,400 কস্টটা হলো মাত্র এই 3,20,000, তার মানে এই 27 পয়সা করেই। কাজে বিক্রি করছে 2 লাখ, ওই 1,20,000 থাকবে। ফিফো তো থাকবে 1,20,000 আর লিপো তো থাকবে 1,20,000। সেই জন্য এই আগের ওয়ার্কিং থেকে আমি ফিগারটা নিয়েছি 32,400। এই যে 32,400, তাহলে 32,400 যদি আমি মাইনাস করি, তাহলে আমি পেয়ে যাব কস্ট অফ গুডস সোল্ড। তাহলে আমি এই কস্ট অফ গুডস সোল্ড সেলস থেকে মাইনাস করলাম, আমি প্রফিটটা পেয়ে গেলাম, গ্রস প্রফিট 68,500। এটা হলো লিপো। লিপোতে এখানে লিপো এবং ফিপো সেম অ্যামাউন্ট হবে, বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। ওকে, নাও 2005-এ 2004 এর যেটা ক্লোজিং সেটাই 2005 এর আবার ওপেনিং হয়ে গেল 32,400, কস্ট হলো 1,30,200, টোটাল কস্ট 1,62,600। এইবার সে বিক্রি করবে কত? 5-এ সে বিক্রি করবে আপনার হলো 5, এখানে বিক্রি করলো সে 1 লাখ, স্যার 2,90,000 না বিক্রি করবে স্যার? বিক্রি করলো সে 2,90,000, রাইট, 2,90,000 বিক্রি করলো। তাহলে 2,90,000 যদি বিক্রি করে, তাহলে আমার হাতে ছিল কি? আমার হাতে ছিল 1,40,000 ছিল। হ্যাঁ, 1,40,000 ছিল, আর সে বিক্রি করেছে স্যার 1,20,000 ছিল শুরুতে 1,20,000 ছিল, পরে 2,70,000 প্রডিউস করেছে। 1,20,000 আর হইলো 2,70,000 মনে হয়, আর প্রোডাকশন হলো 3 লাখ। প্রোডাকশন হলো 3,10,000। 3,10,000 তো 3,10,000 ওখান থেকে পুরোটা চলে যাবে। আর সে বিক্রি করছে কত? 2,90,000। লিপোতে লাস্ট ইন ফার্স্ট আউট। তাহলে লাস্ট ইন ফার্স্ট আউট মানে কি? লাস্টের যেটা ছিল সেখান থেকে 3,10,000 থেকে সেখান থেকে বিক্রি করেছে। তো আমার 3,10,000 থেকে 2,90,000 বিক্রি করেছে। সেইটা এখানে আমি সংক্ষেপে আমি করেছি, অত ডিটেলসে যাইনি। এই যে তাহলে থাকলো কত? ওখানে 20,000 প্রোডাকশন করছে, সেখান থেকে 20,000 থাকলো, আর যেটা ওপেনিং সেটা রয়েই গেল, 1,20,000 রয়েই গেল। তাহলে আমার টোটাল ইউনিট থাকবে 1,40,000। তাহলে যার ভ্যালু হবে এই 20,000 যেটা প্রোডাকশন, তার ওই যে 42 পয়সা করে প্রোডাকশন কস্ট ছিল, তাহলে 8,400। এখানে আমি একটু সংক্ষেপে করেছি, যেহেতু এইটা আগেরটা ডিটেলস করেছি, এটা যেহেতু বুঝে গেছেন এই জন্য আবার এখানে সংক্ষেপে করেছি। তাহলে 32,400, তাহলে আমার 40,400 হবে আমার টোটাল এন্ডিং ইনভেন্টরি ভ্যালু 800। অর্থাৎ টোটাল আমার হাতে থাকবে 1,40,000, যার ভিতরে
আমার বিগিনিংটা থেকেই যাবে 32,400, এই যে 32,400 সেটা থেকেই যাবে পুরাটা। আর যেটা আমি প্রোডাকশন করেছিলাম 86,400, সেখানে কস্ট ছিল 42 পয়সা করে, সেজন্য আমার 20,000-এর দাম হলো 8,400, টোটাল হলো 40,800। 40,800 হবে স্যার ইয়াতে। জি আপনার ইনকাম স্টেটমেন্টে 40,800 হবে। এই যে 40,800 এন্ডিং ইনভেন্টরি, তাহলে 40,800 আমি 2005-এর এন্ডিং ইনভেন্টরি 40,800 আমার টোটাল গুডস অ্যাভেলেবেল থেকে আমি মাইনাস করলাম। মাইনাস করার পরে টোটাল আমার কস্ট অফ গুডস আসলো 1,81,800, যেটা আমি যদি সেলস থেকে মাইনাস করি তাহলে আমার প্রফিট হবে 53,200। বুঝেছেন সবাই? সবাই কি ক্লিয়ার নাকি কারো কোনো কনফিউশন আছে? ক্লিয়ার। ওকে, নাও 2006-তে 2005-এ দেখেন এন্ডিং ইনভেন্টরি ছিল 1,20,000 আর ছিল 20,000, সেটা এন্ডিং, তার মানে হলো 5-এর ওপেনিং। তাহলে 5-এর ওপেনিং এই যে 40,800 সেটা তো আছি, আর আমি যেটা প্রোডাকশন করছি তার টোটাল কস্ট 1,29,600। আমি টোটাল আমার কস্ট অফ গুডস গুডস অ্যাভেলেবেল যেটা তার ভ্যালুটা বের করে ফেললাম 1,70,400। এখান থেকে এন্ডিং ইনভেন্টরি, তাহলে এন্ডিং ইনভেন্টরি আমার হাতে আছে কত? 6-তে দেখেন, 6-তে আমি বিক্রি করেছিলাম 2,90,000, আর আমি প্রোডাকশন করেছিলাম 2,70,000, আর আগের তো আমার ওপেনিং আছে। তাহলে এই যে লাস্ট ইন ফার্স্ট আউট, তার মানে এই 2,70,000 হলো সবার শেষে প্রোডাকশন, আর বিগিনিং থেকে তো থেকে যাবে। তাহলে এই যে 2,90,000 যে আমি বিক্রি করলাম, এই প্রোডাকশনে 2,70,000 পুরোটা বিক্রি করেছি, আর 20,000 টাকা নিলাম, আর ওপেনিং 20,000 যাবে ওপেনিং থেকে। তাহলে আমার ওপেনিং যেটা থাকবে সেখান থেকে 20 চলে যাবে, 20,000। তাহলে দেখুন 7-এ গিয়ে এই যে 7, হ্যাঁ, তাহলে 20,000 যদি চলে যায়, তাহলে আমার ওপেনিং ছিল এই যে 6-এর ওপেনিং, 6 করতেছি না আমরা, 6 করতেছি, এই যে 5-এর যেটা ক্লোজিং সেটাই ছিল 6-এর ওপেনিং। তো এখানে এই 1,20,000 ছিল আর ছিল এই 20,000, তাহলে এই 20,000 তো চলে গেছে, এই 20,000 তো আমি বিক্রি করে ফেলছি, আর ওই প্রোডাকশন থেকে বিক্রি করছি 1,20,000, এই টোটালটা আমি এখান থেকে বিক্রি করেছি। তাহলে আমার হাতে যেটা থাকবে শুধুমাত্র ওপেনিংটা থাকবে 1,20,000 × 0.27, সেইটাই এখানে দেখিয়েছে। এই যে 2006-তে যেটা আমার ওপেনিং ছিল সেইটাই থেকে গেল 32,400। আমার 6-তে ওপেনিং ছিল দুটো, একটা ছিল 1,20,027 পয়সা করে, আর একটা ছিল 20,042 পয়সা করে। কিন্তু লিফোতে আমি যেহেতু টোটাল বিক্রি করেছি, আমি সাথে এসে টোটাল বিক্রি করেছি আমি 2 লাখ, এবং আমি প্রোডাকশন করেছি 2,20,000। আমি 6 করতেছি, সরি 6 করতেছি না 7, 6 করতেছি, হ্যাঁ। তো আমি সেল করছি 2,90,000, আর আমি প্রোডাকশন করেছিলাম 2,70,000। প্রোডাকশন আসলো সবার শেষে, আর ওপেনিং হলো সবার আগে। আগের মাল ধরাই লাগবে না, নতুন প্রোডাকশন থেকে আরো 20,000 থাকবে। লাস্ট ইন ফার্স্ট আউট, যেটা লাস্টে আসবে সেটা আগে বিক্রি করবো। তো লাস্টে আসছে আমার প্রোডাকশন, এই 2,70,000 আগে বিক্রি করে ফেলবো, এরপর আরো 20,000 বিক্রি করতে হবে। সেই 20,000টা নিয়েছি ওপেনিং থেকে, হ্যাঁ ওপেনিংও কোনটা আগে আসে দেখেন, ওপেনিংও কিন্তু এই 20,000টা, হ্যাঁ এই যে লাস্টের 20,000 যেটা প্রোডাকশন ছিল ওইটা ছিল লাস্টের, এই জন্য আমি এই লাস্টেরটা নিচ্ছি। একদম প্রথম ছিল 1,20,000, ওই 1,20,000টাই থেকে যাবে এই 32। এখানে কিন্তু 90% ছেলে মেয়ের ভুল হয়ে যাবে। ফলে ওপেনিং যদি এইভাবে করে আলাদা আলাদা না রাখা হয় ওয়ার্কিং এ, তাহলে 90% ভুল হওয়ার সম্ভাবনা থাকবে হলে। সেই জন্য আমি আলাদা আলাদা করে ওপেনিংটাকে আলাদা রেখেছি, জানি 6 দেখে 5 দেখে আমি 6 করতে পারি। স্যার আরেকবার বলবেন স্যার? এখানে মনে হয় 6 কি আগে দেখুন 6-তে
কোশ্চেনটা দেখুন, কোশ্চেনে কি আছে 2006, হলো 2006। দেখুন সে বিক্রি করেছে 2,90,000, 2,90,000 বিক্রি করেছে, আর প্রোডাকশন হয়েছে 2,70,000 ইউনিটের কথা বলতেছি। 2,90,000 বিক্রি করছে, কিন্তু 2,70,000 হলো প্রোডাকশন। তাহলে আমার অঙ্কের যে নেচার, তাতে আমি দেখলাম যে প্রোডাকশনের যে মালামাল সেটাই সবাই শেষে আসে স্টোরে, আর আগে থাকে আমার বিগিনিং ইনভেন্টরি। বিগিনিং ইনভেন্টরির সাথে প্রোডাকশন হয়ে মাল স্টোরে আসে, তাহলে প্রোডাকশনটা আসে সবার শেষে, বিগিনিং এ থাকে আগে। তাহলে যেহেতু লিফো মেথডে করতেছি আমি, লাস্ট ইন ফার্স্ট আউট, কাজে লাস্টে ইন করেছি আমার প্রোডাকশনের মাল, সেই জন্যই আমি এই 2,90,000 যখন বিক্রি করব, তখন প্রথমে বিক্রি করবো 2,70,000, আর যেটা 20,000, আরো যে 20,000 বিক্রি করব, সেইটা এই 2006-এর 2005 এর এন্ডিং ইনভেন্টরি, এন্ডিং ইনভেন্টরি বা 2006-এর যেটা ওপেনিং ইনভেন্টরি, সেই ওপেনিং ইনভেন্টরি থেকে বিক্রি করব। সো দ্যাট 2006-এর ওপেনিং ইনভেন্টরি যদি আমি এখানে যেহেতু লেখি নাই ডিটেলস, কাজে পাশের দিক যদি তাকাই, এই জিনিসটাই হলো 2006-এর ওপেনিং। এই যে জিনিসটা, দুইটা ইনভেন্টরি নিয়ে কস্ট পার ইউনিটের কোনো কিছু স্যার চেঞ্জ হবে কি? এই যে চেঞ্জ, এই যে 0.42, এই যে 20,000 আমার দরকার, এই 20,000 টাকা, এই 20,000 ইউনিটটা আমি আগে বিক্রি করে দেব। তাহলে এখানে তো আমার কস্ট পার ইউনিট আমি লিখেই আগেই করা আছে, এই যে 27 পয়সা করে 32,400, সেটাই বের করলাম। এই যে 6-এর এন্ডিং ইনভেন্টরি, আগে আমরা বিগিনিংটা বিক্রি করতাম, তারপরে যেটা থাকতো সেটা। এখন আমরা করব স্যার যেটা আমাদের থাকবে, প্রোডাকশন যেটা হবে সেটা আগে আমরা বিক্রি করব, তারপরে ওপেনিং যেটা থাকবে সেটা থেকে। হ্যাঁ, লিফোতে এক রকমের, ফিফোতে আরেক রকমের। ফিফোতে আগের গুলো আগে বিক্রি করব, আর লিফোতে শেষের গুলো আগে বিক্রি করব। তাহলে লিফোতে আমার সবাই শেষে আসে তো প্রোডাকশন 2,70,000, সেই 2,70,000 তো বিক্রি করেছি, আরো 20,000 করতে হবে, সেই 20,000টা নিয়েছি আমি এখান থেকে। তাহলে আমার পড়ে আছে মাত্র এই ইনভেন্টরিটা পড়ে আছে, এই। জি স্যার। তাহলে সেইটারই ভ্যালু 1,20,027 পয়সা করে 32,400। ক্লিয়ার সবাই? ক্লিয়ার। ওকে, 90% এর ভুল হবে কিন্তু এই বছরটা এসে। ওকে, এইবার 2007, তাহলে 2007-এ কি হবে? 6-এর যেটা ক্লোজিং, সেটাই 2007-এর ওপেনিং। এই যে 32,400 আসলো ওপেনিং। এখন তো ভ্যালু, আগে ভ্যালু তারপর কোয়ান্টিটি। ওকে, এখন এই যে 32,400 সাথে আমি প্রোডাকশন যোগ করলাম, যোগ করে আমি টোটাল গুডস অ্যাভেলেবেল এর ভ্যালু বের করলাম, বের করে এখন আবার আমি কি করব? ক্লোজিং ইনভেন্টরি মাইনাস করব। তাহলে ক্লোজিং ইনভেন্টরি ভ্যালুটা আমার বের করতে হবে। এই যে 41,400 কিভাবে বের করলাম? 7-এ দেখুন, তার আগে দেখতে হবে যে 7-এ আমার সেল করেছি 2 লাখ, আর প্রোডাকশন ছিল 2,20,000। তার অর্থটা কি? লিফোতে এই যে প্রোডাকশন করেছি, প্রোডাকশন থেকে 20,000 থেকে যাবে, আর ওপেনিং ইনভেন্টরিও থাকবে। রাইট, ওপেনিং ইনভেন্টরি পুরো থেকে যাবে, আর যেটা আমি প্রোডাকশন করেছি এখান থেকে 20,000 থেকে যাবে। জি স্যার। ওকে, তাহলে এবার ক্যালকুলেশনে যাই। 7-এ এই যে 7-এর ক্যালকুলেশন দেখুন, এই যে 7-এর, তাহলে এই যে ওপেনিংটা, এই যে 6-এর যে ওপেনিংটা, সেইটাই 7-এর আমার প্রথমে এসে গেল। এরপরে ওই যে 20,000 যেটা আমার প্রোডাকশন থেকে গেল, সেই 20,000 ওখানকার রেট ছিল 0.45, তার ভ্যালু হলো 9,000। তাহলে এই দুটো যোগ করে হলো 41,400। এই 41,400 আমি এখানে এন্ডিং ইনভেন্টরি বসেই ফেললাম, 41,400। তাহলে আমি কস্ট অফ সোল্ডটা পেয়ে গেলাম। কস্ট অফ গুডস সোল্ড যদি পেয়ে যাই, সেক্ষেত্রে আমি মাইনাস করলেই আমি গ্রস প্রফিটটা পেয়ে যাব। তাহলে দেখুন 2004 যদি আমি কনসিডারে না নেই, দেখেন 5 থেকে 7, 5-এ আমার ফিফোতে আমার প্রফিট হয়েছিল 71,200, আমার 5-এ
এখানে প্রফিট হয়েছে 53,200। কারণ কি বলতে পারেন? ক্লোজিং ইনভেন্টরি রাইট, দি ভ্যালু অফ দি ক্লোজিং ইনভেন্টরি। ফিপোতে এক রকমের হয়েছে, লিপোতে আরেক রকমের হয়েছে। যেহেতু প্রফিট কমে গেছে তার মানে কস্ট অফ গুডস সোল্ডটা বেড়ে গেছে। কস্ট অফ গুডস সোল্ড বেড়ে গেছে মানে হলো এন্ডিং ইনভেন্টরি ভ্যালুটা কম ছিল লিপোতে, সেই জন্য। আবার দেখেন 5-এ 6তে আমার প্রফিট ছিল, ফিপোতে ছিল 72,200, আর 6তে এসে লিপোতে প্রফিট হলো কত? মাত্র 65,000। আর 7-এ প্রফিট হলো 60,000 লিপোতে, আর ফিপোতে হলো 56,400। ডিফার করে গেল ওনলি ডিউ টু ক্লোজিং ইনভেন্টরি, ভ্যালু অফ ক্লোজিং ইনভেন্টরি। সো দ্যাট এই দুটো যদি 3টা অঙ্ক করানো হলো ইনভেন্টরি, এবং তার সাথে আমরা ইনকাম স্টেটমেন্ট করেছি, এক এক জায়গায় এক এক রকমের করেছি, বিভিন্ন ভাবে ঘুরানোর চেষ্টা করেছি। পারপিচুয়ালে করেছি, পিরিয়ডিক্যালে করেছি, কিছু বলা নাই সেটা করেছি, যা বলা ছিল তাই করেছি, বিভিন্ন ভাবে ঘুরানোর আমি চেষ্টা করেছি 3টা অঙ্কের মাধ্যমে। কাজে আপনারা যদি এই 3টা অঙ্ক বুঝে থাকেন, আশা করি ইনভেন্টরি যাই দেখ আপনাদের পারার কথা। এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে আমরা কোশ্চেন নিয়ে আলোচনা করব, যদি না বুঝে থাকেন সেটা নিয়ে আলোচনা করব, তা নাহলে নেক্সট আগাবো আবার। আছে কোনো কোশ্চেন? হ্যালো স্যার। স্যার একটা ছোট্ট কোশ্চেন ছিল স্যার। বলুন। এনআরবি অর নেট রিয়েলাইজেবল ভ্যালু স্যার। এখানে আবার নেট রিয়েলাইজেবল ভ্যালু পেলেন কোথায়? এই চ্যাপ্টারে স্যার একটা শব্দ আছে স্যার, এনআরবি। হ্যাঁ, এটা স্যার একটু পরিষ্কার হওয়ার জন্য। সেটা তো আমরা ওই যে ইনভেন্টরি আমরা এলসিএম যখন পড়েছি তখন তো রিয়েলাইজেবল ভ্যালু আমরা ওখানে আলোচনা করেছিলাম না স্যার? ওই আলোচনাটা ছিল না স্যার। হ্যাঁ, ওই আলোচনাটা স্যার ছিল না। এলসিএনআরবি যেটা ছিল স্যার, এটা তো আপনি আলোচনাটা করেন নাই। আচ্ছা, রিয়েলাইজ হলো যে আপনি যতটুকু আদায় হবে মূল্য সেটুকুই হলো রিয়েলাইজ। আর নেট রিয়েলাইজ কি? সে আদায় করতে গিয়ে যদি কখনো কোনো খরচ হয় সে খরচটা মাইনাস হবে, মাইনাস হয়ে যে ফিগারটা পাবো সেটা কি বলা হয়? নেট রিয়েলাইজেবল ভ্যালু। যে জিনিসটা আমি বিক্রি করে যত টাকা আমার ইনকাম হবে সেখান থেকে যদি আমি তার খরচটা বাদ দিই সেটাকে বলবো আমি নেট রিয়েলাইজেবল ভ্যালু। একটা পণ্য যদি আমি 100 টাকায় বিক্রি করি, সেখানে যদি আমার বিক্রি কস্ট থাকে, কমিশন থাকে 5 টাকা, তাহলে 5 টাকা মাইনাস করলে 95 টাকা যেটা পাবো সেটা হলো নেট রিয়েলাইজ ভ্যালু। ওকে, তাহলে আমাদের এখানেই শেষ যে লিপো, ফিপো এবং ওয়েটেড অ্যাভারেজের অঙ্ক। এবার আমরা জার্নালে চলে যাব আবার। জি বলুন। স্যার আমি মাঝখানে একটু ডিসকানেক্টেড হয়ে পড়ছিলাম। আমরা লিফো সিস্টেমে 2004টা হিসাব করি নাই কেন স্যার? যে লিফো সিস্টেমে 2004-এ 4টা আমরা কেন মানে এখানে হিসাব করি নাই স্যার, কমপ্লিট করি নাই কেন? ওয়ার্কিং করি নাই কেন? জি স্যার, ওয়ার্কিং করি নাই এই জন্য যে 4-এর যে ফিগার লিফোতে আর ফিপোতে সেম ফিগারই হবে, কারণ আগে তো কোনো ইনভেন্টরি নাই। এই দেখেন 4-এর ফিপোতেও আগে কোনো ইনভেন্টরি নাই, ওপেনিং নাই। আর লিফোটা কপি করে নিচে বসিয়ে দেন স্যার। লিফোতেও নাই, সেই জন্য আমরা একটাই তো ভ্যালু 86,400, ওই জন্যই আমরা ফিপোটা দেখে দেখে লিফোটা বসিয়ে ফেলছি, সেম ফিগারই হবে। কারণ ইনভেন্টরি তো নাই, ওপেনিং নাই, একটাই ইনভেন্টরি আছে, এখান থেকে বিক্রি করেছে। কাজে যেটা থাকবে সেটার এই ক্লোজিং ইনভেন্টরি এইটারই রেট, সেটা গুণ করলে 32,400ই হবে। এই জন্য আমরা আর এটা ওয়ার্কিং করিনি। কারণ ওয়ার্কিংটা আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন, অথবা আমি কপি করেও দিতে পারি। এই যে এইটা সেম জিনিস, যেহেতু এখানে আছে বোঝানোর জন্য আমি এখান থেকে বুঝালাম, আপনি এখান থেকে কপি করে নিতে পারেন। আর কোনো কোশ্চেন? ওকে স্যার। জি বলুন। স্যার আমার সব প্রোডাক্ট যদি সেল হয়ে যায়, মানে ধরেন 6 বা 7 আমার সব সেল হয়ে গেছে, জি হাতে নাই,
তাইলে কি স্যার লিফ আর ফিফোতে প্রফিট গ্রস প্রফিট কি স্যার 4 বছরেরটা কাউন্ট করলে সেম হবে? সব যদি সেল হয়ে যায় প্রতি বছর? না স্যার, ধরেন সাথে এসে সব সেল হয়ে গেছে, হ্যাঁ, এখন স্যার 5 থেকে মানে প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার যত গ্রস প্রফিট হয়েছে 4 বছরে, হ্যাঁ, এটা কি লিফোতে আর ফিফোতে সেম হবে? না, হওয়ার কথা না। কারণ এই যে 2টা বছর আপনার এই যে 4 তো সেমই আছে, শুধু 5 এবং 6 এই দুটার মধ্যে একটু ভেরিয়ে আছে, তো এই দুটার মধ্যে তো ভেরিয়ে আছে। আপনার সাথে গিয়ে হয়তো টোটালটা এই যে সাথে গিয়ে যখন আপনার যে কোনো মেথডই হোক, লিফো হোক ফিফো হোক, দুই জায়গায় যেহেতু আপনার পুরোটা বিক্রি হয়ে যাবে, কাজে সেখানে তার এন্ডিং ইনভেন্টরি থাকবে না। ইনভেন্টরি না থাকলে শুধু ওপেনিং ইনভেন্টরি এফেক্টটা আসবে। তাহলে ওপেনিং ইনভেন্টরি ফিফোতে এক রকমের, আবার লিফোতে আর এক রকমের। কাজে আপনার এই যে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেলের যে ভ্যালুটা, এটা তো চেঞ্জ আছে, দুটো মেথডই চেঞ্জ হবে। সেই ক্ষেত্রে গিয়ে আপনার প্রফিট দুইটাতে মেলবে না। ওকে, আমরা নেক্সট একটু আগাই। সেটা হলো যে আমাদের ইনভেন্টরি অঙ্ক কিন্তু এখানেই শেষ। আমরা এরপরে আমরা করব জার্নাল এন্ট্রি, কারণ অনেক সময় পারপিচুয়াল ইনভেন্টরি জার্নাল এন্ট্রি আসে, অঙ্কের সাথে একটু দিয়ে দেয়। আমরা পারপিচুয়াল ইনভেন্টরি আমরা দুটো পার্থক্য আলোচনা করেছিলাম, মনে আছে সবার? পারপিচুয়াল এবং পিরিয়ডিক্যাল িনভেন্টরি পার্থক্য। ওকে, যদি মনে থাকে তাহলে আপনি জার্নাল করতে পারবেন, আর মনে না থাকলে কিন্তু আর জার্নাল করতে পারবেন না। কারণ ওই ডিফারেন্স যেখানে আমরা করেছি সেখানে কিন্তু সবগুলো দেখিয়েছি আমরা যে ডিফারেন্সটা কি। সেই ডিফারেন্সের জন্যই আমার জার্নালও ডিফারেন্স হবে। এখন এখানে বলেছে আলফার্ড ইনকর্পোরেশন অপারেটস মার্চেন্ডাইজিং বিজনেস ইন ভার্জিনিয়া, USA. Following transaction took place in Alphard Incorporation in the month of May 2016. আপনার কাছে চেয়েছে জার্নালাইজ দি মে ট্রানজাকশন ইন Alphard Incorporation's book of accounts using পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। বলেছে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে আপনাকে জার্নাল করতে বলছে। সো দ্যাট আমরা এখন জার্নাল করব। প্রথমে হলো মে 1 বলেছে পারচেজ মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট, অর্থাৎ সে পণ্য বাকিতে কিনেছে ফ্রম ওয়েস্টউড ইনকর্পোরেশন ফর টাকা 50,000 টার্মস 2/10 N/30, অর্থাৎ যদি 10 দিনের মধ্যে পেমেন্ট দিতে পারে তাহলে সে 2% ডিসকাউন্ট পাবে, আর যদি না দিতে পারে তাহলে 30 ডেজের মধ্যে সে ফুল পেমেন্ট দিয়ে দিবে। তাহলে 50,000 টাকার মাল কিনেছি বাকিতে। এবার বলুন মার্চেন্ডাইজিং পারপিচুয়াল ইনভেন্টরিতে জার্নালটা কি হবে? মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, ওয়েস্টউড স্যার, ওয়েস্টউড এটা ক্রেডিট হবে। অ্যাকাউন্টস পেয়েবল, জি স্যার, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আর ওয়েস্টউড ইঞ্চ। হ্যাঁ, সবাই একটু মনে মনে ভাবুন, ভাবে দেখুন যে কার কারটা মিলেছে। এই যে মার্চ 1, যাদেরটা মিলেছে তাদের ওই ডিফারেন্সটা ক্লিয়ার হয়েছে মনে হচ্ছে। তাহলে আমরা জার্নালটা করে ফেললাম। পিরিয়ডিক হলে তো এখানে পারচেজ আসতো। জি, ওকে। সেকেন্ড জার্নালটা কি বলেছে? সোল্ড বিক্রি করেছে, মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট বাকিতে আবার বিক্রি করেছে। তো জি স্যার আপনি বলেন। টু ব্লু ওশেন ইনকর্পোরেশন ফর টাকা 12,000, টার্ম ছিল এখানেও 2/10 N/30। দি কস্ট অফ মার্চেন্ডাইজ সোল্ড ওয়াজ টাকা 7,000। সে কি করেছে? ব্লু ওশনের কাছে 12,000 টাকার মাল বাকিতে বিক্রি করেছে। কন্ডিশন ছিল 2/10 আর N/30। যে মালটা বিক্রি করেছে তার কস্ট ছিল 7,000 টাকা। এইবার জার্নালটা করুন সবাই।
একবার মনে মনে আগে করুন, লেখার দরকার নেই, মনে মনে ভাবুন কি হতে পারে। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট বলার দরকার নেই, যার যারটা মনে মনে ভাবুন, একবার ভাবুন, পরে আমরা সলিউশনে চলে যাব। আমরা সেলফ ই করব, এখানে অ্যানালাইসিস করব যে আমি কি ভাবছি আর কি হচ্ছে। এখানে তাহলে কয়টা জানার হবে? একটা, দুটো না তিনটা? দুইটা হবে। আচ্ছা ঠিক আছে, মনে মনে করে নিন, দুইটা জানাল করে নিন। এখন দেখুন আপনার সাথে মিলেছে কিনা। এই যে জি স্যার, যাদের মিলেছে তারা ভাববেন যে পাস করে গেছেন। আচ্ছা, এটা পিরিয়ডিক হলো কি হতে একটু বলে দিলে ভালো হতো। হ্যাঁ বলবো, যাদের মিলে গেছে তারা পাস করে গেছেন, আর যারা মিলে নাই তাদেরকে আমি বুঝাচ্ছি। ধরুন যে ও বলেছে যে যে জিনিসটা সে বিক্রি করেছে তার বিক্রি করেছে 12,000 টাকায় বাকিতে। তাহলে যেহেতু বাকিতে বিক্রি করেছে, কাজেই অ্যাকাউন্টস রিসিভেবল তো ডেবিট হবেই, অথবা ব্লু ওশেন ইনকর্পোরেশন ডেবিট হবে। আপনি যেটাই লেখুন, আমি দুইটাই লিখেছি, অ্যাকাউন্টস রিসিভেবল অবলিক ব্লু ওশেন ইনকর্পোরেশন, যেটা লিখবেন সেটাই হবে ডেবিট। এটুকু তো বুঝেছেন নাকি? ওকে, তাহলে আর কি করেছি? বিক্রি করেছি, যেহেতু সেলস রেভিনিউ ক্রেডিট, অথবা শুধু সেলস দিলেও হবে, সেলস ক্রেডিট অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট। এই জার্নাল তো আমরা অনেক করেছি আগে। তাহলে আমার বাকিতে এলো এন্ট্রি। এখন পারপিচুয়ালে সবসময় আপনাকে কস্টিং বলে দেবে যে যে জিনিস, কারণ কি? কারণ আমরা ডিফারেন্সের সময় বলেছি, খেয়াল আছে কিনা, যে আমরা কিন্তু প্রতিটা ইসের পরপরে আমরা কস্ট অফ গুডস সোল্ডটা বের করতে পারি, কিন্তু পিরিয়ডিক্যালে পারি না। সেই জন্য এই যে কস্ট অফ গুডস সোল্ড সাথে সাথে দিয়ে দেয় যে 12,000 টাকা যেটা মাল বিক্রি হয়েছে তার কস্ট হলো 7,000 টাকা। সেই জন্য আমি এই কস্টটাকে ডেবিট করেছি, কস্ট অফ গুডস সোল্ডকে ডেবিট করেছি। আর মার্চেন্ডাইজ যেহেতু আমার কাছ থেকে চলে গেছে, যেটা চলে গেছে তার দাম হলো 7,000, যেটা আমি বিক্রি করেছি সেটা তো 12,000 টাকা বিক্রি করেছি, কিন্তু আমার কাছ থেকে সে 7,000 মূল্য হিসাবে সে আমার বই থেকে আউট হয়ে গেল। সেজন্য মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট হলো। কারণ কি, আমি যখন কিনেছিলাম মার্চেন্ডাইজ, তখন এই যে মার্চেন্ডাইজকে ডেবিট করেছিলাম 50,000 টাকার মাল, এখন এই 50 থেকে 7,000 টাকা আউট হয়ে গেল। সেজন্য আমরা যখনই কোনো বিক্রি করি তখনই কস্ট অফ গুডস সোল্ডকে ডেবিট করি, আর মার্চেন্ডাইজ ইনভেন্টরিকে আউট করে দেই, সেজন্য ক্রেডিট করি। আর যদি বিক্রি করি সেটাকে আমরা অ্যাকাউন্টস রিসিভেবল হিসেবে ডেবিট করি। আর যদি ক্যাশে হয় তাহলে ক্যাশ ডেবিট, বাকি তো অ্যাকাউন্টস রিসিভেবল আর সেলস ক্রেডিট। নরমাল যেটা জার্নাল সেটা তো পিরিয়ডিক হলে স্যার এটা উপরের পার্টটা শুধু হবে। জি, পিরিয়ডিক যদি হতো তাহলে উপরের এই পার্টটাই হতো, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সেলস রেভিনিউ ক্রেডিট। এটা হইতো না পিরিয়ডিক্যাল হলে, কারণ প্রতিবার আমার ইনভেন্টরি ভ্যালুয়েশনের দরকার হচ্ছে না। রাইট, যদি পিরিয়ডিক্যাল করতাম তাহলে সেকেন্ড এন্ট্রিতে আমার দরকার হইতো না। স্যার তাহলে কি বলা যায় 7,000 টাকার পণ্য বিক্রয় করে আমাদের 5,000 টাকা প্রফিট হয়েছে? এখনো বলা যাবে না, আপনার সাথে খরচ আছে না। জি স্যার। আপনি যে বিক্রি করছে তাকে বেতন দেবেন না, লস হইতে পারে। তারপরে আপনি যেখানে বিক্রি করছেন সেই দোকানের ভাড়া দেবেন না, আপনি ইলেকট্রিসিটি বিল দেবেন না, আপনার টেলিফোন বিল দেবেন না, এর পিছনে তো খরচ আছে, সেগুলো আপনি মাইনাস করার পর না আপনার লাভ হলে লস হইতে পারে। কাজেই সে লাভ লস আমরা বের করবো ইনকাম স্টেটমেন্টে, এখান থেকে সরাসরি বলা যাবে না। ওকে, এটা সিরিয়াল কি 3ই হবে স্যার? হ্যাঁ, সিরিয়াল 2 নাম্বার যে 3 মে 2, সিরিয়াল 3 ডেট মে 2। তাহলে আমরা কি 3ই দেব এরকম হলে? আপনি সিরিয়াল না দিলেও হবে, আপনি ডেট মে 1 দেবেন, ডেট দিয়ে জার্নালটা করবেন, মে 2 দেবেন, জার্নালটা মে 2 এর নিচে জার্নাল হবে 2টা। তাহলে আপনি যদি সেই 2টার যে
সিরিয়াল মেনটেন করে, তাহলে এইটা হলো এক, এখানে দুইটা 1 2 3 দেবেন। আসুন মে 3, 3রা মে, পারচেজ সাপ্লাইজ। জি বলুন স্যার, আমার একটা কোশ্চেন ছিল, আমি তো ওই একটা কাজ মিস করছি থাকার জন্য। এই কন্ডিশনটা যে N2 বাই যদি সিম্পল, একটু জোরে না বলে আমি শুনতেছি না। জি আমি একটু কয়েকটা ক্লাস মিস করছিলাম। ওই যে কন্ডিশন যেটা দেওয়া হচ্ছে 2/10 N/30, এটা অ্যাকচুয়ালি আমি না এখন স্যার এই জিনিসটা 2/10 N/30 এটা। হ্যাঁ, 10 দিনের মধ্যে যদি পেমেন্ট দিয়ে দেয়, বাকিতে বিক্রি করছে না, এটা অন অ্যাকাউন্ট বাকিতে বিক্রি করছে। বাকিতে বিক্রি করলে যে লোক কিনছে সে যদি 10 দিনের মধ্যে পেমেন্ট দিয়ে দেয়, তাহলে দিবার সময় 100 টাকা পাইলে সে 98 টাকা দেবে, 2 টাকা কম দিবে, 2% ডিসকাউন্ট দিবে, 2% ডিসকাউন্ট পাবে সে, পাইলে সে 2 টাকা কম দিবে। আর যদি সে 10 দিনের মধ্যে দিতে না পারে, তাহলে তো সে ডিসকাউন্ট পাবেই না। সে যদি 15 দিনে দেয়, 20 দিনে দেয়, দিতে পারে, কিন্তু কোনো ডিসকাউন্ট পাবে না। 10 দিনের পরে কোনো ডিসকাউন্ট নাই, কিন্তু তার সম্পূর্ণ টাকা 30 দিনের মধ্যে দিয়ে দিতে হবে, কম্পালসারি। নাও মে 3, পারচেজ সাপ্লাইজ। সাপ্লাইজ কি খরচ না অ্যাসেট? সাপ্লাইজ অ্যাকাউন্ট ডেটা টু খরচ। আমি প্রশ্ন করছি, সাপ্লাইজ কি খরচ না অ্যাসেট? সাপ্লাইজ অ্যাকাউন্ট ডেটা টু অল পারচেজ অ্যাসেট। অ্যাসেট হবে স্যার, অ্যাসেট। সাপ্লাইজ হলো অ্যাসেট। কারণ কি, সাপ্লাইজ আমরা কাকে বলি? কাগজ, কলম, পেন্সিল, এগুলোকে স্টেশনারি। কাজে স্টেশনারি হলো অ্যাসেট। এখন এগুলো যদি আমরা ব্যবহার করি তখন হবে খরচ, কিন্তু ব্যবহার তো করি নাই, শুধু সাপ্লাইজ কিনছি, কাজে এটা অ্যাসেট। এখন পারচেজ করছি, সাপ্লাইজ, স্টেশনারি কিনছি, অন ক্রেডিট বাকিতে, ফ্রম লিমেন ইনকর্পোরেশন, এখান থেকে বাকিতে কিনছি 7000 টাকায়। জার্নালটা কি হবে? বলার দরকার নেই, যার যারটা শেষে ভাবুন, আমরা দেখবো যে আমারটা হয়েছে কিনা। যাই মে 3 দেখি কি আছে। এই যে মে 3 দেখুন, এই যে জার্নালটা আছে, সবাই এখন মিলিয়ে নেই। এখানে আমি মার্চেন্ডাইজ ইনভেন্টরি কখন আসবে? যখন কোম্পানি যে পণ্যটা নিয়ে বিজনেস করতেছে সেই পণ্যটা স্টক নিয়ে যখন কাজ করবে তখনই মার্চেন্ডাইজ ইনভেন্টরি আসবে না স্যার? জি জি, মানে কোম্পানির আইটেম। জি জি। এখানে আমি কিন্তু ইচ্ছা করে অ্যাকাউন্টস পেয়াবেল এই জিনিসটা একটু, কারণটা কি, আমি অ্যাকাউন্টস পেয়াবেল এখানে যেমন আমি লিখছি অ্যাকাউন্টস রিসিভেবল লিখছি, আবার ব্লু ওশনও লিখলাম, যে যেটা লেখেন, কিন্তু এখানে এসে কিন্তু আমি আবার ওই লেম্যান ইনকর্পোরেশন পেয়াবেল লিখছি, কিন্তু আমি অ্যাকাউন্টস পেয়াবেল লিখি না অবলিক দিয়া। কারণটা কি স্যার? যে জিনিসটা ক্রয় করছি ওইটা তো আর আমার বিজনেসের জন্য ক্রয় করিনি, এই জন্য মনে হয় স্যার স্পেসিফিক অ্যাকাউন্টে এই জন্য শুধুমাত্র পেয়েবল হিসেবে। রাইট। আমি যদি এইটাকেও অ্যাকাউন্টস পেয়াবেল লিখি, আর আমি যদি নরমাল যে আমার তাহলে সেটা আমার বিজনেসের জন্য হচ্ছে। হ্যাঁ, আমার নরমাল বিজনেসের যদি বিক্রি, যেটা আমি পারচেজ করব, সেখানেও যদি আমি অ্যাকাউন্টস পেয়াবেল লিখি, তাহলে তো আমি পার্থক্যটা খুঁজে পাবো না যে আসলে এই অ্যাকাউন্টস পেয়াবেলটা কিসের আর ওই অ্যাকাউন্টস পেয়াবেলটা কিসের। সেই জন্যই এই সাপ্লাই যেহেতু ক্ষণিকের জন্য আমি একজনের কাছ থেকে স্টেশনারি কিনেছি, সেই জন্য তার নামেই আমি ডাইরেক্ট পেয়াবেল করে রাখলাম। আমি অ্যাকাউন্টস পেয়াবেল লিখলাম না ইচ্ছে করে, কারণ আমি কনফিউশন করতে চাই না অ্যাকাউন্টস পেয়াবেলের সাথে, সেই জন্য। স্যার যদি অ্যাকাউন্টস পেয়াবল লিখি তাহলে কি স্যার পরীক্ষা মার্ক কাটবেন? একটু ভুল হয়েই যাবে, কনসেপ্টে একটু ভুল হয়েই যাবে, কারণ অ্যাকাউন্টস পেয়াবল ওনলি রিলেটেড টু সেলস এন্ড পারচেজ। সো দ্যাট এখানে তো আমি সেলও করি নাই, পারচেজও করি নাই। সেল করলে হবে আমার অ্যাকাউন্টস রিসিভেবল, পারচেজ করলে হবে আমার অ্যাকাউন্টস পেয়াবল। তো আমি তো এখানে সেল করি নাই, এখানে পারচেজ করি না, এখানে তো আমি তো পারচেজ করি না, এখানে সাপ্লাই কিনেছি। সাপ্লাই কেনা আর পারচেজ করা তো এক জিনিস না। ওকে, নাম্বার 4, চৌঠা মে। ক্লিয়ার যেটা করি, যেটা সেলসের জন্য
হয়তো ফার্দার সেলস এর জন্য আমরা পারচেজ করব, ওটি অ্যাকাউন্টস পেয়েবল মানে স্যার নেটওয়ার্কে খুব সমস্যা করতেছে। হ্যাঁ জি, আমরা যেটা পুনরায় বিক্রি করব, হ্যাঁ সেইটা কি আমরা পারচেজ বলবো অ্যাকচুয়ালি। তো 4 তারিখে দেখেন পারচেজ গ্যাসোলিন মানে গ্যাস পারচেজ করছে অন ক্যাশ, নগদে 4 টাকা 9,000, নগদে 9,000 টাকার গ্যাস পারচেজ করছে। গ্যাস মানে মনে করেন যে হয়তো অফিসে অনেক সময় গ্যাসের প্রয়োজন হয় না, চাটা গরম টরম করার জন্য, অথবা গ্যাসোলিন অ্যাকাউন্ট এটা টু ক্যাশ অ্যাকাউন্ট। দেখেন আপনারা চিন্তা করেন যে গ্যাসোলিন এক্সপেন্সেস অ্যাকাউন্ট এটা টু ক্যাশ অ্যাকাউন্ট স্যার। দেখুন এখন হয়েছে কিনা দেখুন। গ্যাসোলিন এক্সপেন্স ইউটিলিটিস দেয়া যায়। মের কত 4 তারিখ, দেখেন 4 তারিখ আমরা কি বলছি, সম্পদ হবে স্যার। এখানে গ্যাসোলিনটা কি সম্পদ স্যার? এটা তো এক্সপেন্স। স্যার এক্সপেন্স কেন? আমরা যেটা স্টেশনারিটা যেটা আমরা সম্পদ হিসেবে নিছি, তাহলে গ্যাসোলিন তো আমাদের সম্পদ হিসেবে আমরা ক্রয় করছি, এটাও তো থাকবে। এখানে কেন গ্যাসোলিন এখানে ধরে নিলাম যে গ্যাস যেহেতু যতটুকু ইউজ হয়েছে তারই বিল এইটা। আপনি যখন আপনার বাসায় যখন গ্যাসের একটা বিল আসে তখন নরমালি আপনি কি করেন, যতটুকু ইউজ হয় ততটুকু বিল আপনি পেমেন্ট হয়। এখন তো প্রিপেড আপনার কার্ড হয়ে গেছে, সেই জন্যই ওই কার্ড দিয়ে ধরেন গ্যাস কিনেছে, অথবা আপনি এখন যেমন ইলেকট্রিসিটিও তো আপনার কার্ড দিয়ে কিস করছে, ততটুকুই তার খরচ হয়ে গেছে গ্যাস, সে রিজার্ভ রাখেনি। কিন্তু এমনও তো হতে পারে যে এই মাসে শুধুমাত্র অ্যাক্রিম ইউজ হয়েছে। স্যার এটা কি আমরা ওইভাবে বলতে পারি অর্গানাইজেশন যদি ইউজ হয় স্যার, ওই অ্যাক্রিমের তো কোনো মানে অ্যাকাউন্ট হবে না, তো কোম্পানির ইন্টারনাল ইউজ। কেউ যদি সাপ্লাই এক্সপেন্স লেখে তাহলে কি ওটা ভুল হবে স্যার? স্যার সাপ্লাই কিনলাম, কোম্পানি ইন্টারনাল ইউজের জন্য অ্যাক্রিম ব্যবহার করলো, ওটার জন্য তো আমি তো আলাদা আবার অ্যাকাউন্ট এন্ট্রি দিচ্ছি না। এখানে সাপ্লাই এক্সপেন্স লিখবেন তাই মানে জানতে চাচ্ছি যে সাপ্লাই এক্সপেন্স লিখলে কি ভুল হবে কিনা। এখানে যদি আপনি সাপ্লাই এক্সপেন্স তাহলে এই অঙ্কে তো মার্ক পাবেনই না, পরবর্তী অঙ্কেরও যদি কোনো ভালো অঙ্ক করে থাকেন সেখান থেকে কেটে দেবে কিছু। মানে এই অঙ্কে তো পাবেনই না, পরবর্তী কোনো ভালো অঙ্ক করলো সেখান থেকেও কিছু কাটার চেষ্টা করবে যিনি খাতা দেখবেন। আমি তো বারবার সাপ্লাইকে ক্লিয়ার করতেছি, আপনি আবার লিখতে যাবেন কেন? সাপ্লাই 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 এক্সপেন্সেস সাপ্লাই এক্সপেন্সেস দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস। তখন হবে সাপ্লাই এক্সপেন্স ডেবিট। তাহলে আমরা গ্যাসোলিন এক্সপেন্সেস ডেবিট করলাম, সমস্ত খরচই ডেবিট হয় অ্যাজ পার গোল্ডেন রুল অর অ্যাজ পার নমিনাল অ্যাকাউন্ট রুল। তো সেই জন্য এক্সপেন্সেসকে আমরা ডেবিট করেছি, আর যেহেতু নগদে সেই জন্য ক্যাশ আর ব্যাংকে ক্রেডিট করেছি। ওকে, নাম্বার কোনটা ছিল স্যার? 8 নাম্বার স্যার, মে 8। হ্যাঁ 8ই মে। দেখুন সোল্ড পারচেজ অন ক্যাশ, নগদে বিক্রি করেছি। কস্ট অফ মার্চেন্ডাইজ সোল্ড ওয়াজ 3,000, যেটা বিক্রি করেছে তার কস্ট ছিল 3,000 টাকা এবং 5,000 টাকা নগদে বিক্রি করেছে। এখন জার্নাল করুন সবাই মনে মনে। জি স্যার। ক্যাশ অ্যাকাউন্ট এটা টু স্যার, ক্যাশ সেলস, কস্ট অফ গুডস সোল্ড আর মার্চেন্ডাইজ। ক্যাশ ডেবিট আর স্যার ক্যাশ অ্যাকাউন্ট এটা টু দুটো হবে না স্যার? এখানে ভেবে রাখুন যে কটা হয় সে কটাই ভাবুন, আমরা একটু পরে তো দেখবো যে কটা হবে। স্যার একটা জিনিস জানার ছিল স্যার, এই যে আমরা যে জার্নাল গুলো যে স্যার করতেছি এগুলার মানে ইয়ে তো দিতে হবে, এক্সপ্লেনেশন তো দিতে হবে স্যার। জি, আপনি যদি জার্নাল করতেই পারেন তাহলে আপনি বলতে পারবেন না যে কি জন্য জার্নালটা করেছেন? জি পারবেন। না না দিতে হবে, দিতে হবে অবশ্যই, মাস্ট। এটা তো আমি সংক্ষেপে আপনাকে বোঝানোর জন্য, এখন জার্নাল লিখতে গেলে তো সময় লাগবে। জি না না ঠিক আছে স্যার, এটা লিখতে পারবো। হ্যাঁ তাহলে আপনি
সোল্ড মার্চেন্ডাইজ অন ক্যাশ, বাকিতে নগদে আমি বিক্রি করেছি যার খরচ হলো 3000 টাকা। এবার দেখুন আমরা 8 তারিখে কি এন্ট্রি করেছি, এই যে 8 তারিখে আমরা নগদে বিক্রি করছি, ক্যাশ আর ব্যাংক অ্যাকাউন্টকে ডেবিট করেছি আর সেলসকে ক্রেডিট করেছি, গেল একটা। এরপরে তার কস্ট বলে দিয়েছে 3000 টাকা, সেই জন্য কস্ট অফ গুডস সোল্ডকে আমি ডেবিট করেছি, আবার মার্চেন্ডাইজ ইনভেন্টরিকে ক্রেডিট করেছি। যেহেতু বিক্রি করেছে মালটা আমার কাছ থেকে চলে গেছে, এই কস্টটা সহ আমি আউট করে দিলাম। জি স্যার। স্যার এখানে ক্যাশ লিখবো না ক্যাশ ব্যাংক দুইটাই লিখবো? আপনি যেটা লাগবেন সেইটাই হবে। কারেক্ট স্যার। অবলিক দিয়ে লিখলে আরো ভালো সুন্দর হয়। অবলিক যদি ব্যাংক লিখি, কারণ এখানে তো উল্লেখ করে দিয়েছে ক্যাশ, আমি অবলিক ব্যাংক লিখলে কি ভুল হবে? কোনো ভুল হবে না, আপনি ক্যাশ যেহেতু উল্লেখ করছে ক্যাশ লেখেন, কোনো অসুবিধা নেই। আমি দুইটাই লিখছি জানি কনফিউশন না হয়। এখানে লিখবেন টু রেকর্ড দি সেলস অন ক্যাশ, আর এখানে লিখবেন টু রেকর্ড দি কস্ট অফ গুডস সোল্ড অফ মার্চেন্ডাইজ ইনভেন্টরি হুইচ অলরেডি বিন সোল্ড। তাহলে দুইটার জন্য দুই রকমের ন্যারেশন। কস্ট অফ গুডস সোল্ড to record the cost of goods sold of merchandise inventory which already been sold. এবার মেন 9 তারিখে কি করেছি, পেমেন্ট মেড ইন ফুল, সম্পূর্ণ টাকা দিয়ে দিয়েছি। কাকে? ওয়েস্ট উড ইনকর্পোরেশনকে দিয়ে দিয়েছি। স্যার উপরে ওই আরেকটা মেয়ের 8 তারিখে আরেকটা। ও আচ্ছা, আমি আরেকটা আছে পেমেন্ট রিসিভড, আমি পেমেন্ট পেয়েছি ইন ফুল, সম্পূর্ণ টাকা পেয়েছি। কার কাছ থেকে? ব্লু ওশান কর্পোরেশনের কাছ থেকে পেয়েছি। কিভাবে পেয়েছি? অ্যাজ পার সেলস অর ক্রেডিট টার্মস। এবার জানালটা করুন। আমি যে সেলস বা ক্রেডিট টার্ম ছিল সেই টার্ম অনুসারে আমি সম্পূর্ণ টাকা পেয়ে গেছি। স্যার জি বলুন। স্যার এইখানে যদি সেলস অর ক্রেডিট টার্ম এই ওয়ার্ড দুইটা না আনতো তাইলেও তো স্যার বুঝতে হতো না যে এটা এই টার্মের মধ্যে, কারণ ডেট তো স্যার ওই টার্মের মধ্যেই পড়ে। মানে এই কথাটা যদি হ্যাঁ ঠিকই ধরেছেন, যদি না বলে দিত তাহলে ইনডাইরেক্টলি আমরা ডেটটা হিসাব করে দেখতাম যে আমার 10 দিনের মধ্যে পড়ে কিনা। সেই 10 দিনের মধ্যে পড়লে আমি ওইভাবে আমি জার্নাল করবো। আর এখানে লিখে দিয়ে আপনার টেনশনটা দূর করে দিল, আপনাকে আর হিসাব করতে হলো না। অথবা যদি কোশ্চেন একটু হার্ড হয় সেক্ষেত্রে বলবে যে রিসিভড ইন ফুল বা শেষ, তখন আপনাকে ওই হিসাব করে দেখতে হবে 10 দিন। ওকে দেখুন কি করছি আমরা। ওটা কত ছিল? 8 তারিখ স্যার। আমরা স্যার এটা হবে স্যার ক্যাশ অ্যাকাউন্ট ডেটর, অ্যাকাউন্টস ক্যাশ অ্যাকাউন্ট ডেটর 49000 ওশেন ইনকর্পোরেশন আছে আমি পাইতাম 12000 টাকা। সেই 12000 টাকা প্রথমে আমি আউট করে দিলাম, যেহেতু তার কাছে পাইতাম সে আমার কাছে সম্পূর্ণ টাকা দিয়ে দিয়েছে, কাজেই তাকে আমি আউট করে দিলাম প্রথম এন্ট্রিটাই। তারপরে কিভাবে পেয়েছি 11760, আর এই 12000 টাকা সে যেহেতু ডিউ টাইমে দিয়েছে, ওখানে 2% ডিসকাউন্টের কথা ছিল, সেই জন্য সে এই টাকা সে দেবে না, 240 টাকা কম দেবে। যেটুকু কম দেবে সেটুকুই আমার কিন্তু খরচ, সেই জন্য এই ক্যাশ ডিসকাউন্ট হলো ডেবিট হলো। ডেবিট মানে আমার এক ধরনের খরচ ডিসকাউন্ট হিসাবে। লেখা যায় না? হ্যাঁ সেলস ডিসকাউন্ট লিখলে এটা আবার একটু কনফিউশন হয়ে যায়, কারণ ওই যে ট্রেড ডিসকাউন্ট আছে ওটার সাথে অনেক সময় মিক্স হয়ে যেতে পারে। সেই জন্য আমি ওই যে সেলস লিখে কনফিউশন করি না আর কি। আপনারা যদি কনফিউশন না থাকে লিখতে পারেন, অসুবিধা নেই। না স্যার, বিষয়টা হচ্ছে পরীক্ষার সময় ক্যাশ বা সেলস যদি লিখি, মানে ক্যাশের জায়গায় যদি সেলস লিখি সেক্ষেত্রে মার্ক কাটবে কিনা, এই জন্য মার্ক কাটবে না। ওকে স্যার, ঠিক আছে, তাহলে ঠিক আছে স্যার। কার এই জানি ঔষধ বিক্রির অ্যাডভার্টাইজমেন্ট শোনা যাচ্ছে।
ওকে, তাহলে আমরা যদি কারো কস্ট অফ গুডস সোল্ডটাকে ডেবিট করলাম কেন? কস্ট অফ গুডস সোল্ডটাকে ডেবিট করলাম কেন? কোথায় কস্ট অফ গুডস সোল্ড ডেবিট করেছি আমি? 7 নম্বর এন্ট্রিতে স্যার, এটা একটু বুঝি নাই স্যার। 7 নম্বর এন্ট্রি বোঝেন নাই? 7 নম্বর এন্ট্রি। তাহলে আপনি তো তাহলে 3 নম্বর এন্ট্রিও বোঝেন নাই, 2 নম্বর এন্ট্রিও তো বোঝেন নাই, এই যে এটাও তো বোঝেন নাই। তাহলে এটাও তো বোঝার কথা না। তাহলে এই যে এইটা আর এইটা তো সেম এন্ট্রি, এইটা আর এইটা তো সেম এন্ট্রি, শুধু অ্যামাউন্টটা আলাদা। এটা হলো পারপিচুয়াল ইনভেন্টরির কারণে। আমরা যখন নগদে বিক্রি করি তখন ক্যাশ হয় ডেবিট আর সেলস সবসময় ক্রেডিট হয়। এবং পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমের সাথে সাথে কস্ট অফ গুডস ডেবিট করতে হবে। এই জন্য আমরা কস্টটাকে ডেবিট করেছি আর মালটাকে যে জিনিসটা বিক্রি করেছে সেইটাকে আমার স্টোর থেকে আউট করতে হবে, সেই জন্য মার্চেন্ডাইজ ইনভেন্টরিকে ক্রেডিট করেছি। স্যার কস্ট অফ গুডস সোল্ড এটা কি এক্সপেন্স থেকে আমরা ডেবিট করছি স্যার? কস্ট অফ গুডস সোল্ড এক্সপেন্স দেখে ডেবিট করি নাই। যে জিনিসটা আমি যখন ইনকাম স্টেটমেন্ট করব তখন তো আমি সেলস থেকে মাইনাস করব কস্ট অফ গুডস সোল্ড, সেই কস্ট অফ গুডস সোল্ডটাই এখনই বের করে নিচ্ছি আমি পারপিচুয়াল ইনভেন্টরিতে। নাও নাম্বার পরবর্তী 8 বলছে পেমেন্ট না পেমেন্ট 9 নাম্বার স্যার। পেমেন্ট মেড ইন ফুল, আগেটা ছিল পেমেন্ট রিসিভড, পেমেন্ট পেয়েছেন, আর এবার হলো পেমেন্ট মেড, পেমেন্ট দিয়েছেন সম্পূর্ণ টাকা। ওয়েস্টউড ইনকর্পোরেশন তাকে কিভাবে দিয়েছেন? অ্যাজ পার সেলস অফ ক্রেডিট টার্ম। সেলস এবং ক্রেডিট টার্ম না বললো যে একজনে বলো, যদি না বলতো এটুকু তাহলে আমরা হিসাব করে দেখতাম যে 9 তারিখে যেহেতু পেমেন্ট দিয়েছে, ওয়েস্ট উডের কাছ থেকে কবে কিনেছে সেই তারিখ দেখে যদি দেখি যে টার্ম ঠিক আছে তাহলে আমরা সেই একই ট্রিটমেন্ট করবো। যদি আমাকে অ্যাজ পার সেলস অর ক্রেডিট টার্মটা নাও বলে, তাহলে আমার জার্নালটা কি হবে? 9 তারিখে জার্নাল, 9 তারিখে জার্নাল অ্যাকাউন্টস পেয়েবল আমার কাছে তো পাইতো, কাজে সে ডেবিট হয়ে গেল, 50,000 টাকা পাইতো ডেবিট। আর আমি পেমেন্ট করেছি কত? 50,000 থেকে ওখানে 2% আমি 1,000 টাকা পেমেন্ট কম দিয়েছি, 49,000 টাকা পেমেন্ট দিয়েছি ক্যাশ আর ব্যাংক, 49,000 ক্রেডিট হয়েছে। আর যেটুকু কম দিয়েছি সেটুকু ক্যাশ ডিসকাউন্ট হিসেবে আমি এখানে ক্রেডিট করেছি। সো দ্যাট একটা কথা মনে রাখবেন, যদি ওখানে আমরা সেলস ডিসকাউন্ট লিখি তাহলে এখানে আমরা লিখবো পারচেজ ডিসকাউন্ট, আর যদি আমরা ক্যাশ ডিসকাউন্ট লিখি তাহলে ওখানেও ক্যাশ ডিসকাউন্ট, এখানেও ক্যাশ ডিসকাউন্ট। আমরা ক্যাশ ডিসকাউন্টের প্লাস মাইনাস করে যেটুকু থাকবে সেটুকু আমরা ইনকাম স্টেটমেন্টে চার্জ করব। স্যার ডিসকাউন্ট অ্যালাউড, ডিসকাউন্ট রিসিভড এভাবে লেখলে হবে না স্যার? অ্যালাউড আর রিসিভ লেখার দরকার না, ওই সেলস ডিসকাউন্ট বা পারচেজ ডিসকাউন্ট লেখলেই হয়। হ্যাঁ, আর ওইটা হলো ক্রেডিট থাকে, এটাও ক্রেডিট। আর যদি ক্যাশ ডিসকাউন্ট লেখেন তাহলে দুইটাতেই ক্যাশ ডিসকাউন্ট লিখলে এর নেট ফিগারটা আমরা নিয়ে কাজ করতে পারবো ভবিষ্যতে। স্যার সময় শেষে দিতে স্যার শেষ। হ্যাঁ জি, এর পরের এন্ট্রিটা কি? স্যার পারচেজ ডিসকাউন্টটা আপনার ক্রেডিট হচ্ছে আর কি। হ্যাঁ, পারচেজ আমি কিনেছি দেখেই তো আমাকে পেমেন্ট কম দিতে হবে, কাজে পারচেজ ডিসকাউন্ট ক্রেডিট মানে কি? আমার লাভ। আর সেলস ডিসকাউন্ট ডেবিট মানে কি? আমার লস, আমার এক ধরনের খরচ। স্যার পারচেজ ডিসকাউন্টটাকে স্যার আমার ইনকাম, মানে যেহেতু ওই টাকা কম দিলাম, এটা কি স্যার ডাইরেক্ট না ইনডাইরেক্ট হবে? এটা ইনডাইরেক্ট হবে। জি স্যার, থ্যাংক আর এটা যেহেতু ক্যাশ যদি আমরা লিখি তাহলে একটা অ্যাকাউন্টের প্লাস মাইনাস করে নেট ফিগারটা নিয়ে আসা যায়, ওইটা সুবিধা আছে। এখানে 12 সোল্ড মার্চেন্ডাইজ অন ক্রেডিট, বাকিতে বিক্রি করছে টু প্রিমার্ক ইনকর্পোরেশন 4 টাকা 4,000, দি কস্ট অফ মার্চেন্ডাইজ সোল্ড ওয়াজ এত টাকা। এটা তো সবাই পারবেন আগের মতো নিয়ে, ওই যে 2 নম্বরের মতো স্যার। হ্যাঁ 2 নম্বর বা দুইটা এন্ট্রি করা আছে। জি স্যার, এটা পারবো। এইটা আসেন রিটার্ন অল সোল্ড মার্চেন্ডাইজ ফ্রম প্রিমার্ক, এই যে একটু আগে যারা বিক্রি করলেন
এটা সম্পূর্ণ ফেরত আসছে। ফর সাম কোয়ালিটি কমপ্লেন্স, এই এন্ট্রিটা করেন সবাই। এই মালটা যারা বিক্রি করেছিলেন সেই মালটা সম্পূর্ণ ফেরত আসছে। সবাই এন্ট্রি হবে ডেবিট হয় স্যার, ডেবিট হয় সেলস রিটার্ন আর হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। শুধুমাত্র স্যার ওই যে 4000 টাকা যে বিক্রি হয়েছে ওইটাই হবে। 15,000 টাকা 15 তারিখ দেখেন, যখন আমি বিক্রি করেছিলাম তখন এন্ট্রি কি করেছিলাম? 15 তারিখ না, কোনটা? এইটা না? হ্যাঁ, এই যে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট টু সেলস আমি বিক্রি করেছিলাম 4000 টাকা, ঠিক আছে? জি স্যার, 4000 টাকা। তার কস্ট ছিল কত? 2700। তাহলে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, এই ছিল আমার বিক্রির সময় এন্ট্রি, এই দুটা। এবার সে ফেরত দিয়েছে, তাহলে যেটা সেলস রেভিনিউ ক্রেডিট ছিল সেই সেলস রেভিনিউকে ডেবিট করে ফেললাম উল্টা, এবং অ্যাকাউন্টস রিসিভেবল ছিল আপনার ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল হয়ে গেল ক্রেডিট, ঠিক আছে? এইবার আসুন, আসবে না সেলস রেভিনিউ সেলস রিটার্নটা? স্যার সেলস রেভিনিউর জায়গায় কি সেলস রিটার্নটা কি আসার কথা? আপনি কি ওই ডিফারেন্সটা পড়েছিলেন? আমার ক্লাসটা করেছিলেন? ডিফারেন্স অফ মার্চেন্ডাইজ ইনভেন্টরি এন্ড পারপেচুয়াল ইনভেন্টরি। কনফিউশন ছিল স্যার, আমি স্যার একটা আগে করে রাখছিলাম তো এই জায়গায় একটু কনফিউশন লাগতেছিল, মানে এটা কি রিটার্ন না, হবে নাকি? কনফিউশন লাগে না। আপনি ওখানে কনফিউশন লাগলে তো আপনি কোশ্চেন করতেন। আপনি আজকে এসে কনফিউশন লাগবে কেন? আপনি তো ওই দিনই কোশ্চেন করতেন, স্যার এইটা আমি বুঝি নেই। এটা পারপেচুয়াল ইনভেন্টরিতে আমরা সেভাবে রেকর্ড করি না, সো দ্যাট আমরা এখানে যেটুকু ডেবিট করেছি, যা যা ডেবিট করেছি তাকে করছি ক্রেডিট, আর যাকে ক্রেডিট করছি তাকে করছি ডেবিট, জাস্ট উল্টা এন্ট্রি দুইটাই, যেহেতু মালটা ফেরত আসছে। আমরা বিক্রির সময় যে এন্ট্রি করেছি ফেরতের সময় জাস্ট তার দুটোরই উল্টা এন্ট্রি করে দিলাম। ওকে, এর পরেরটা দেখেন কি আসছে। হ্যাঁ, আমরা যদি বলুন স্যার, আমরা যদি এখানে যে অ্যাকাউন্ট যেটা লিখে আছে, আমরা কোথাও যদি অ্যাকাউন্ট রিসিভেবল না লিখে শুধু যে কোম্পানির নামটা লিখবো, লাইক হচ্ছে প্রাইমার্ক ইনকর্পোরেশন, সেক্ষেত্রে কি কোনো ইয়ে হবে নাকি অবলিক দিয়ে দুইটাই লিখবো আমরা? কোনটা বেটার হবে? এটা তো আমি 3বার বলেছি। এর এন্ট্রি তো এটা শেষ এন্ট্রি, এর আগের এন্ট্রিগুলোর সময় তো বলেছি যে আপনি যেটা লিখবেন সেটাই হবে। অ্যাকাউন্টস রিসিভেবল লিখলেও হবে, এর নামটা লিখলেও হবে। ওকে, লাস্ট এটা হলো যে রিটার্ন অর সোল্ড প্রিমিয়াম, এটা লাস্ট হলো পেমেন্ট মেড টু লিম্যান ইনকর্পোরেশন ইন ফুল, সম্পূর্ণ টাকা পেমেন্ট দিয়েছেন লিম্যানকে। তাহলে লিম্যানের কাছ থেকে কি কিনেছিলেন? স্যার ওই যে ইয়ে কিনছিলাম, সাপ্লাই স্যার। 3 তারিখে স্যার, এই যে 3 তারিখে সাপ্লাই কিনছিলাম। হ্যাঁ, এটা পেমেন্ট দিয়ে দিয়েছেন। এটা তো একটা সোজা এন্ট্রি, টাকাটা পেমেন্ট দিয়ে দিয়েছেন, যেটা 3 তারিখে কিনেছিলেন। তাহলে আমরা একদম সোজা এন্ট্রি, যেটা আমরা কিনেছিলাম সেটা লিম্যানকে আমরা তখন করেছিলাম ক্রেডিট, এখন করলাম ডেবিট, পেয়াবেল, এবং আমি তাকে টাকা দিয়ে দিলাম, টাকাটা ক্রেডিট হয়ে গেল। স্যার একটা জিনিস আমি মনে মিস করে গেছি স্যার, সরি স্যার। এই যে 13 তারিখে যে স্যার মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আর কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট, এই জিনিসটা মিস করে গেছি স্যার। এটা উল্টা হবে আর কি। মিস করে গেছেন, কোনো সমস্যা নাই। আপনি এই যে 12 তারিখ যে জিনিসটা বিক্রি করেছে সেটা তো করেছেন। জি জি। তাহলে 13 তারিখে হলো মালগুলা ফেরত আসছে, তাহলে 12 তারিখ যে এন্ট্রি দিয়েছেন 13 তারিখ তার উল্টা এন্ট্রি দেবেন, আর কিছু না। দুইটা এন্ট্রি, কস্ট অফ গুডস সোল্ড সহ। হ্যাঁ, আপনি 12 তারিখ দুইটা দিয়েছেন, 13 তারিখ আইসে তো আমি বলছি সম্পূর্ণ উল্টা দেবেন, তাহলে একটা তো আর বাদ দেওয়ার কোনো কোশ্চেন নাই। যেভাবে এখানে যা ডেবিট করছেন তার ওখানে ক্রেডিট করবেন, ওখানে যেটা ক্রেডিট করছেন এখানে ডেবিট করবেন, যেহেতু মালগুলো সম্পূর্ণ ফেরত আসছে। তবে এখানে একটা কথা আছে, যারা কোশ্চেন করার কথা ছিল আপনাদের করেননি অনেকেই। আমার কাছে মনে হচ্ছে সবাই ভালো বুঝতেছেন এবং সবাই ইনশাআল্লাহ এক্সান্সি পাস করবেন, তাহলে তো কোশ্চেন করতেন। আর সময় শেষ। সময় শেষ স্যার।
এই যে আরেকটু যদি এখানে স্যার দুইটা বিষয়, কেউ হয়তো অনেক বেশি বুঝে গেছে তার দরকার নাই, আর কেউ হয়তো স্যার কিছুই বুঝে না, এই অবস্থা স্যার। আমি নিজেই আসলে বুঝিনি, আমি নিজেই বুঝিনি, এই জন্য আপনারা বলছেন আপনাদের কাছে করছেন। সেটা হলো এখানে মাল তো ফেরত দিয়েছে, যা বিক্রি করছি তাই, সম্পূর্ণ মালটাই ফেরত দিচ্ছে। যদি এমন হতো যে এই মালের অর্ধেক ফেরত দিয়েছে বা 3 ভাগের 1 ভাগ ফেরত দিয়েছে, এবং সেখানে যদি বলতো যে ওই যে কিছু পেমেন্ট দিয়েছে কিছু ফেরত দিয়েছে, এবং পেমেন্ট দিয়েছে ওই যে ওখানে যদি বলতো যে লিস্ট প্রাইস এবং আপনার ডিসকাউন্টটা দেওয়ার পরে সেলস প্রাইস এবং লিস্ট প্রাইস যদি দিয়ে দিত, তাহলে কি হতো এই জিনিসটা একবার সবাই খেয়াল করবেন। যেখানে তো আমাকে যা বিক্রি করছি সেটাই ফেরত দিয়েছে, একদম সুন্দরভাবে এন্ট্রি করছি, কোনো সমস্যা হয়নি, কিন্তু পার্শিয়ালি তো ফেরত হতে পারতো, অথবা এমনও হতে পারতো যে লিস্ট প্রাইস বলে দিত, সেলস প্রাইস বলতো না, তাও হতে পারতো। লিস্ট প্রাইস এত ছিল, ডিসকাউন্টে বিক্রি করেছিল, লিস্ট প্রাইস এত ছিল। কাজে আমরা কিন্তু লিস্ট প্রাইস নিয়ে এর আগে অনেক এন্ট্রি করেছি, কাজে সেই এন্ট্রি গুলা কিন্তু এখানেও ঢুকিয়ে দিতে পারতো। কাজে ভুলে গেলে হবে না, জার্নাল যা করেছি প্রত্যেকটা জার্নাল যদি বুঝে থাকেন প্রথম থেকে এখন পর্যন্ত, তাহলে পরীক্ষাতে সমস্যা হওয়ার কথা না। ওকে, লাস্ট এন্ট্রিটা হলো রেন্ট অ্যাক্রুড বাকি ফর দি মান্থ অফ মে, 1300 টাকা ভাড়া বাকি আছে, মে মাসের ভাড়া বাকি আছে। তাহলে এন্ট্রিটা কি হবে? লাস্ট অফ রেন্ট এক্সপেন্সেস, রেন্ট এক্সপেন্সেস ডেবিট, নট রেন্ট। রেন্ট শুধু যদি বলেন রেন্ট আপনি পেতেও পারেন দিতেও পারেন, পাইলে হবে ইনকাম, দিলে হবে খরচ। কাজে আপনাকে ক্লিয়ার বলতে হবে রেন্ট এক্সপেন্সেস ডেবিট, আর রেন্ট পেয়াবেল এখনো দেননি, পেয়াবেল কে আমরা ক্রেডিট করব, রেন্ট পেয়াবেল ক্রেডিট, রেন্ট এক্সপেন্সেস ডেবিট। আমরা আজকের এখানেই ক্লাস শেষ করতেছি। যদি কোনো কোশ্চেন থাকে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, এবং আরো কিছু কারেক্টিং এন্ট্রি করব। আমরা মাঝে মধ্যে এন্ট্রি করব, কারণ জার্নাল কম্পালসারি আসবেই আপনাদের কোশ্চেন, সো দ্যাট আমরা বিভিন্নভাবে জার্নাল মাঝে মধ্যে করব আমাদের একঘেয়েমি দূর করার জন্য। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই অঙ্কের সাথে এই জার্নাল থাকবে? থাকতে পারে, হ্যাঁ, এই যে থাকবে, এই যে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম, সেটা এই জার্নালটা কি শুধু আলাদা একটা নাম্বার দিয়ে থাকবে না এর 20 এর 5 বা 10 আলাদা থাকতে পারে? লিপো পিপো অঙ্ক দিয়া, এতে লিপো পিপোর একটা অঙ্ক দিল, বিতে একটু জার্নাল দিল, কিভাবে দেবে আমি কিভাবে বলবো বলেন? আমি সবভাবে শিখাচ্ছি আপনাদের। স্যার পিরিয়ডিক্যাল একটা জার্নালও যদি দিতেন অঙ্ক। পিরিয়ডিক্যালের জার্নাল তো আমরা নরমাল জার্নালই করে আসছি, এটাই পিরিয়ডিক্যাল জার্নাল গুলো। পারপিচুয়াল বাদে যেটা নরমাল জার্নাল করে সেগুলোই তো পিরিয়ডিক্যাল, আলাদাভাবে করার দরকার নেই। আইসিএম থেকে বারবার বলতেছে আমরা ক্লাস শেষ করতেছি, নেক্সট ক্লাস ইনশাআল্লাহ কারো কোনো কোশ্চেন থাকলে 13 ঘন্টা অফিসে আছে স্যার, 13 ঘন্টা স্যার, 9টা থেকে সকাল। না, ওকে থ্যাংক ইউ, আমি এখনই বন্ধ করে দিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার।